I just want him to know that যাই আমরা বলি, যাই আমরা মানে সংসারের এবং জীবনে চলার এগোতে 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 অনেক রকমের মধ্যে দিয়ে আমরা গিয়ে we change as people, but I just want him to know যে যতই আমি মুখে বলি, no matter what, I do respect him and I do love him for the person that he is. And me এবং my daughter, we will both continue to love and support him. I wish him a lot of happiness. ও একটু অন্যরকম, ও একটু যেন ও যেটা চায়, I hope that he gets it. যে তুমি বাঙালি না মুসলমান, সত্যি ট্রায়ালও বারোই পিক করলেন, নেহাল সেনেরও এখন করছেন। আরো তিনটে পড়েছি আমি। আমরা পর্তুগিজই কলকাতা কেন্দ্র একটা সিনেমা কার্ড প্রডিউসার না ডাইরেক্টর, আপনি প্রডিউসার সেন্ট জেভিয়ার্স অ্যালুমনাই সেক্রেটারি না ফ্যামিলি ম্যান? অপরাজিত, পদাতিক, সিনেমাগুলো দেখেছো? কেমন লেগেছে? মিথ্যা কথা বলছো নাকি? হ্যাঁ, তো যার কাছে এসছো তাকে তার নাম শুনেছিলে আগে? হ্যাঁ, সে তো এই প্রজেক্টের জন্য, তার আগে শুনেছিলে? আচ্ছা, না সেটাই হচ্ছে বেটার। কাপ্তানি ইজ weaker than we as an individual, and always it will be. না সেটা ইজ মডেস্টি। কিন্তু মানে কলকাতায় কত সাকসেসফুল লোকজন আছে, এই যে তোমরা বলো না কলকাতায় কেউ থাকে না, কিছু হয় না, এই দেখো কত সাকসেসফুল লোকজন আছে। দেখ আর ওই ব্যাক করে নমস্কার, আমার নাম অনিমেষ, আপনারা অনেকেই চেনেন। আর তুরি বাংলা চ্যানেলটা নিশ্চয়ই সাবস্ক্রাইব করে নিয়েছেন, বন্ধুদেরও বলেছেন সাবস্ক্রাইব করতে, তাই ওই রিকোয়েস্ট আর করছি না। যার সাথে আজ কথা, সে আমাকে খুব কনফিউজ করে। সে পর্দার পিছনে থাকতে চায় না সবার সামনে আসতে চায়, সে কি সৃষ্টিশীল না অন্যের সৃষ্টিতে তার আনন্দ, সে কি আপাতমস্তক একজন ভালো লোক নাকি কোনো এক সময় গুন্ডামি করতেন? অবশ্য গুলিয়ে যাওয়া অস্বাভাবিক নয়, কারণ ওনার সবচেয়ে কাছের মানুষদের মধ্যে একজনের ভাষায় ইজ আ ভেরি অওয়ার্ড কাইন্ড অফ আ পার্সন। আজকে আমাদের সাথে আছেন ফেরদৌসুল হাসান। নমস্কার। প্রথম যেটা ক্লিয়ার করে নিতে চাই, যেটা আমাকে খুব কনফিউজ করছে, আপনার নাম ফেরদৌস উল হাসান না ফেরদৌসুল হাসান? ফেরদৌসুল হাসান, ওয়ান ওয়ার্ড। আমি ওইভাবেই লিখি। আচ্ছা, ফেরদৌসুল হাসান। আচ্ছা, তো ওইটা অনেকেই যাদেরকে জিজ্ঞাসা করছি অনেকেই বলছে অনেক উল্টা আলাদা করে লিখে, বাট মাইন্ড ইজ টু ওয়ার্ড, লাইক ফেরদৌসুল একটা ওয়ার্ড, হাসান একটা ওয়ার্ড। আচ্ছা, তো আমি বেসিক্যালি যেখান দিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে আপনার জন্ম। কলকাতারই লোক? ঘটি, একদম 100% ঘটি। মা বীরভূম, বাবা মুর্শিদাবাদ, জন্ম রেডিটা ফ্রি। আচ্ছা, বাড়ি কোথায় ছিল কলকাতায়? কলকাতায় আদি বাড়ি কিশোরগঞ্জ স্ট্রিট, যেখানে ক্লাস 10 অব্দি 11 অব্দি ছিলাম। তবে যা হোক, ফ্যামিলি ওটা জয়েন্ট পরিবার ছিল, বাবা জ্যাঠা অনেক ভাই বোন নিয়ে একসাথে মানুষ হয়েছিলাম। তারপরে জেনারেলি যখন ফ্যামিলি বড় হয় তখন আমরা শিফট করে ফার্স্টে আমরা যাই গোড়াচান্দের পার্কের কাছ। তবে সেখান থেকে গ্রিন পার্কে থাকা হাউসে বিয়ে করি। বিয়ের পর 3-4 জায়গা থেকে এখন আছি হায়দ্রাবাদ। আচ্ছা, তো আমরা আজ এক এক করে আসবো, কিন্তু যতখানি আপনার সম্বন্ধে আমার রিসার্চ টিম দিতে পেরেছে তার মধ্যে আপনার পড়াশোনা হয়েছে কনভেন্টে, আপনি একজন ইসলাম ধর্মাবলম্বী পরিবারে জন্ম আপনার, একজন হিন্দু ব্রাহ্মণ পরিবারের সাথে সম্পর্ক হয়েছে বিয়ে করে, দুর্গাপূজা কমিটিতেও আছে। একটা প্রশ্ন যেটা কলকাতায় খুব বেশি চলে, আমি এখনো পর্যন্ত তার কারণ বুঝিনি, এই কারণটা আপনার থেকেও জানতে চাই। আমি অনেককে জিজ্ঞাসা করি যে কলকাতার লোকেরা মাঝে মাঝে জিজ্ঞাসা করে যখনই ইসলামিক নাম দেখে
যে তুমি বাঙালি না মুসলমান, এটা কেন জিজ্ঞেস? Even I face this. আমরা ছোটবেলায় স্কুল বা কলেজ লাইফে অনেকে আমি জিজ্ঞেস করেছি, মানে অনেকে যখন হঠাৎ করে একজন বাঙালি হয়তো পরিচয় হলো, আমি আমার যে নামটা বললাম হঠাৎ আমার যে হিন্দিতে কথা বলতে শুনবো, কেন বলতে যে দাদা আপনি বাংলায় বলুন, আমি না জানি। তো এটা হয়েছে, এটা অনেকটা হয়েছে, এটা জানি না কী কারণ, বাট যদি আপনি দুই মানে পুরো বিশ্বে বাঙালি যদি এক পরে, আই থিঙ্ক মানে 60 to 65% বোধ হয় দে ফলো Islam as their religion and the rest follow Hinduism as their religion. But overall we are big body. ভাষাটা এক, কালচারটা এক। আপনি যদি বিয়ের অনুষ্ঠানগুলো দেখেন, মোরালেস আমাদের হয়তো কলমাগুড়ি বিয়ে হয়, হিন্দুদের হয়তো মন্ত্র পড়ে বিয়ে হয়, বাট গায়ে হলুদ, বাসর, এই যে কাজটাগুলো বাঙালি কাজ, এগুলো কিন্তু আমরা মানে দুই ধর্মেই ফলো করি। এই কথাটা একটু ধরে রাখি, কারণ এটাতে আমি ফির আমার মাথায় একটা জিনিস, একটা কথা শুনেছি যেটা নিয়ে আমি প্রশ্ন করব, কিন্তু তার আগে যে পরিবার সম্বন্ধে জানতে আপনার বাবা কে করতেন? আমার পূর্বপুরুষ যারা তারা মুর্শিদাবাদের থেকে এসেছিল, ওখানে আমরা ওই কিছুটা সেই যুগের জমিদারও বলতে পারেন, জমিদার জোরদার, মানে জোরদার তাদেরও বলেছে যাদের প্রচুর জমি আছে কিন্তু জমিদারি টাইটেলটা নেই, এই মিক্সড মানে আমার গ্র্যান্ডফাদার ও ফাদার যারা ছিলেন। তারপরে আমার জ্যাঠা ফার্স্ট মাইগ্রেট করে আসেন কলকাতায়, তারপর আমার বাবা কলকাতায় এজ এ স্টুডেন্ট পড়াশোনা করতে আসেন সুন্দরনাথ কলেজে পড়তে। আফটার গ্র্যাজুয়েশন বাবা ডিড লেদার টেকনোলজি। তো আমাদের কলকাতায় পৈতৃক ব্যবসা হচ্ছে লেদার, উই আর ইন্টু র টু ফিনিশ। আমাদের ব্যবসা ছিল উই ইউজ টু পারচেজ র লেদার, সেটাকে ফিনিশ করে আমরা যারা প্রোডাক্ট হতো তাদেরকে দিতাম। অ্যান্ড মাই ফাদার ওয়াজ আ লেদার টেকনোলজিস্ট, পড়াশোনা করে। দ্যাট ইজ আওয়ার ফ্যামিলি বিজনেস ইন কলকাতা। আচ্ছা, মানে কাপ, বাফেলো, মাফেলো, কাউ, বোট। বাবার নাম কি ছিল? কামরুজ্জামান। মা জীবিত আছেন এখন, নুরুন্নেসা। উনি হোম মেকারই? হ্যাঁ, উনি মায়ের তোমারই বললাম যে বোলপুর দেয়ার ফ্রন্ট উনি হোম মেকার। ভাই বোন বাস? আমরা 5 ভাই বোন, আই এম দ্য এল্ডেস্ট। এরপর আমার 3 বোন আছে, একদম ছোট একটা ভাই আছে। কি করে এখন? ভাই মূলত আমি তো ছেড়ে দিয়েছি ব্যবসা, লেদার ব্যবসা 2006 কুইট। ও কিছুটা পরে সেই রকমভাবে অত বড় করে এখন ব্যবসা এটা গুটিয়ে নিয়েছি, বাট হি ইজ স্টিল ইনটু দ্যাট। কলকাতাতেই থাকে? তো বাবার সাথে রিলেশন কেমন ছিল? বাবার সাথে ঠিকই ছিল, সেই যুগে যা হয়, আমাদের যুগের বাবারা তো গিয়ে কথায় কথায় তো গিয়ে রাইটস নিয়ে বলতো না, উল্টে গিয়ে বলতো যে ছেলেকে মারেননি মানে তো ঠিক মতো শাসন করা হয়নি ছেলেকে। তো উই কাম ফ্রম দ্যাট জেনারেশন, হ্যাঁ, যেখানে মাস্টার গিয়ে বলতো যে দরকার হলে এটাকে টেনে দেবে, কি শাস্তি দেবে সেটাও বলে দিত। তো যাই হোক, সেরকমই বাঙালি ছিল, বাঙালি পরিবার থেকে এসেছি। ছোটোবেলা থেকে বলা হতো যে হয় ডাক্তার হতে হবে না ইঞ্জিনিয়ার হতো। তো আই ওয়াজ ফোর্স টু ডু ইলেকট্রিক্যাল সায়েন্স। বাবার প্রিয় বিশ্বাস করে, যদিও আই কেম ফ্রম আ বিজনেস ফ্যামিলি। তো বাবার বিয়ে ছিল ছেলে ডাক্তার হোক বা ইঞ্জিনিয়ার হোক, তো হি ওয়াজ ওই ছিল সব। ওরা বাবাকে কৃষি করার জন্য সায়েন্স করেছিল, বাট যথারীতি অনেক কোনো ভালো রেজাল্টও করিনি, প্লাস জয়েন্টে কোনো চান্সও পাইনি। তো গ্র্যাজুয়েশনটা আই ডিড ইট ইন আর্টস, পলিটিক্যাল সায়েন্স। তো কোন কলেজ? সেন্ট জেভিয়ার্স কলেজ। এটা অবশ্য অনেকেই জানে, তাও একটা ফর্মালি জিজ্ঞাসা করে নিতে হয়। আর তো কলেজে যখন পড়ছেন, এই যে আপনার যে বহির্মুখী এবং বন্ধুত্ব করাবেন, সবার বন্ধু হিসেবে থাকার এই ব্যাপারটা কি স্কুলে ছিল না কলেজে এসছে? স্কুলে পড়াটা ছিল না। স্কুলে আই ওয়াজ ফোকাসড অন স্পোর্টস, খেলাধুলা করতাম। সেন্ট জেমস একটা খুব খেলাধুলার প্রতি খুব মানে ফোকাসড স্কুল ছিল। মানে স্পোর্টসের সময় স্পোর্টস করতাম, হকি সিজনে হকি খেলতাম। আমার সময় তো 3টে খেলা হতো, হকির সময় হকি খেলতাম।
গরম ধরে ফুটবল খেলতাম, শীতকালে ক্রিকেট খেলতাম, বাড়িতে এসে ব্যাডমিন্টন খেলতাম, শীতকালে রাত্রে পালক ক্লাবে ক্যারাম বোর্ড খেলতাম। তো আমার 9th ফার্স্ট ইন দ্য মানে স্কুল লাইফ যেটা ওয়াজ মোর অর টু দ্যাট। পড়ালেখায় করে সিনেমা দেখতে যেতাম, তখন তো মানে সিনেমা ওয়াজ আ বিগ এন্টারটেনমেন্ট, মানে ওটাই ছাড়া ওটা ছিল না। তো এই ছিল, এইভাবেই ছোটোবেলাটা কেটেছে। স্কুল ওয়াজ পড়াশোনা ছাড়া মোর আই ওয়াজ ইন টু স্পোর্টস। আচ্ছা, তো স্পোর্টস নিয়ে যখন কথা হচ্ছে, স্কুল নিয়ে কথা হচ্ছে এবং বাবার মারামারির কথা ধরেছে, তাহলে একটা ঘটনা বন্ধুদের থেকে জানতে পারলাম যে ফুটবল খেলার জন্য নাকি সব অভিভাবকরা খুঁজে পাচ্ছিল না দুটো টিমের স্টুডেন্টরা, এবং তারা দিয়ে এফআইআরও করতে উঠছিল থানায়। তো ঘটনাটা যদি বলেন এবং তারপরে বাড়ি গিয়ে কী হয়েছিল সেটা যদি একটু জানতে পারেন। না, তখন তো ল্যান্ডলাইন ছাড়া কোনো সব ফোন ছিল না। তো এই ফুটবল খেলতে গিয়ে তো খেলে বেড়াতে বিভিন্ন টুর্নামেন্ট বিভিন্ন জায়গায় খেলতে যেতাম আর কি। খেলতে গিয়ে সেখানে বোধ হয় রাত হয়ে গেছে, অনেক দিন আগের ঘটনা। সে ম্যাচটায় আমি একটা বউটা পড়েছিলাম, আমার বলে জিতেও ছিল। তো যাই হোক, রাত হয়ে গেছিলাম, বন্ধুর বাড়িতে থেকে গেছিলাম। তো ওরা হয়তো কোনো কারণে বাড়িতে ফোন করা হয়নি বা ইয়ে করা হয়নি, যা হয় আর কি। সেই জন্য তখন তো মোবাইলের যুগ ছিল না, এরকম ঘটনা ঘটেছিল। সেটা খেলার জন্য পরের দিন তো যা হোক বাড়িতে যা হবার তা পেয়েছে। রাতারাত সারা রাত খুঁজেছি, এখানে ওবাড়ি থানা পর্যন্ত গিয়েছি ডায়েরি করে ঘটেছিল। তখন তো ওই যা হোক কোনোভাবে হয়তো অনেক দিনের আগের ঘটনা যোগাযোগ হয়নি ফোনে, বা তখন ফোনটা ডেট ছিল বা কিছু একটা ছিল। বন্ধুর বাড়িতে সেটা তখন সেরকম বলিনি। বন্ধু বা আমি জিজ্ঞেস করছি বাড়িতে বলে এসেছে, তো আমরা বলেছি বলে এসেছি। দ্যাট ওয়াজ এ মিস্টেক টু মেড। তো ওর বাবা মাও নিশ্চিন্তে ছিলেন, এর বলে এসছে আমার বাড়িতে থেকে গেল আর কি। তো এইটা তো হলো স্কুল থেকে কলেজ যাওয়া। সেন্ট জেভিয়ার্সে পড়া শুরু পলিটিক্যাল সায়েন্স নিয়ে। সেইখানেই এখন যিনি বৌদি যার সাথে থাকেন তার সাথে পরিচয়। সেন্ট জেভিয়ার্স কলেজ স্কুল শেষ করার পর সেন্ট জেভিয়ার্সে যখন আমি অ্যাডমিশন নিই, সেন্ট জেভিয়ার্স ওয়াজ ফার্স্ট আই থিঙ্ক ফার্স্ট অ্যান্ড লাস্ট প্রায়োরিটি। দ্যাট ওয়াজ যখন স্কুলেই ছিলাম তখন থেকে একটা আকর্ষণ ছিল সেন্ট জেভিয়ার্সে ভর্তি হওয়া। যদিও এদিক ওদিক খেলতে সময় সায়েন্সের জন্য এদিক ওদিক গিয়েছিলাম, কিন্তু ট্রাই হয়তো অনেক কলেজে পেয়েছি। তো সেন্ট জেভিয়ার্স পেয়ে যায়। তো it was a different feeling, you know, the day different admission by, but the day I got my identity card, একটা কোথাও যেন একটা কনফিডেন্স লেভেলটা ডবল হয়ে গেল। The sense of that you are the best, you are standing in the best college, number one college, এই যে একটা হঠাৎ করে কোথাও থেকে একটা আলাদা একটা বুস্ট এসে গেল নিজের মধ্যে আর কি। তো I still remember the day when I got my identity card, got my admission, seen my scene in the board. I mean, I have been selected. So that itself, আমার মনে হয় একটা বিরাট চেঞ্জ আমার নিজের মধ্যে এসেছিল। কলেজ ঢোকার পর I was more into politics. আমরা যখন ঢুকেছিলাম, it was a very turmoil time. Just Mandal Commission তখন in the peak. Mandal Commission was in the peak. আমার কলেজে ঢুকেছি সেদিন একটা বিরাট র্যালি বেরিয়েছিল। Something else, it was very unusual. And the UTC is a political students union. 90s, early 90s, তো বিরাট সিঙ্গার শো, ভাবির সিঙ্গার শো, সেটা একটা আমার নিজের চোখে দেখা। তারপরে I stood for General Secretary in 91 and I won the election. So I became the General Secretary. সেই বছরই 92-তেই মানে in my tenure, Babi was demolished. So that also I have seen by বন্ধরে ওরা সব কিছু আর্মি এসেছিল কলেজে। Then after 1 week, 2 week, things slowly became normal. We took out rally. So that was very মানে খুব একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে কলেজ গালফ ওয়ার জাম্প করতে শুরু করলো। আমার মনে আছে 90s তখন আমি ঢুকি বিফোর দ্য গালফ ওয়ার, আই থিঙ্ক 15-16টা লিটার ছিল। আফটার দ্য গালফ ওয়ার
went to 40, 50. Then stock market, all this thing was happening that time. Things were different. Mandal Commission agitation, Babri Masjid area, rise in the share market. So, so we have, college life was different. A lot of things happening. Country was changing, in fact. We had that transition from teenager, I was becoming an adult person. And it was a lot of things were happening in and around. তবে আজকে মানে দুটো ফ্যাক্টর করি আমি, যে এক হচ্ছে পশ্চিমবঙ্গ আর একটা হচ্ছে সেন্ট জেভিয়ার্স। এই দুটো মিলালে যদিও হ্যাঁ মানে অন্য সময়ের থেকে তখন টার্ময়েলটা, তবে মনে হয় না বাবরি মসজিদে আমরা খুব একটা যেটা রেস্ট অফ দ্য কান্ট্রিতে হয়েছে, পশ্চিমবঙ্গ ওয়াজ পিসফুল। It was peaceful, but then was unrest. আমি একটা ঘটনা বলি, there was I think 91, I think, when first বলে বাবরি was attack হয়েছিল, তারপর ওদের রিটায়ারমেন্টকে অ্যারেস্ট করা হয়েছিল। I have seen এটা all the back that people were distributing laddus, people were distributing খেলছিল, তারা I have seen also অত দেখেছি লোকে পিস মাছ বার করছে, সব ধর্মের লোকেরা মিলে। হ্যাঁ, ভায়োলেন্সের দিকটাও অতটা ছিল না, ছিল। তো প্রথম দু একদিন আমার মনে আছে, Even I was very small when this incident happened, assassination of Indira Gandhi. I was very small that time. I'm looking for the violence fight. এমন মনে আছে ওটার ওই ইন্দিরা গান্ধীর নিউজটাতে তখন মানে স্কুল থেকে আমাকে নিয়ে চলে এসেছিল। আমার মনে আছে আমরা হেঁটে এসেছিলাম সেনিয়ার থেকে, আমাদের বাড়িতে পেছনে এসেছিল, ওই ওয়াক ডাউন, এভরিওয়ান ওয়াজ ওয়াকিং, কোনো রাস্তায় কোনো গাড়ি ছিল না, ছিল না। তো ওই দুটো ইনসিডেন্ট দেখেছি আর কি ওয়ার্ক করে। ইনফ্যাক্ট ইট অলসো আবার ওই সময় when I was Rajiv Gandhi assassination, ওই সময় 91. So lot of things happened when we were in college. তো কলেজে তো জেনারেল সেক্রেটারি ফার্স্ট টাইম এটা খুব লোকই হয়েছে, অ্যাচিভ করেছে। তো সেইখান থেকে ওই রকম একজন লাভ অ্যাফেয়ারটা কবে শুরু হলো? ফার্স্ট ইয়ারে কিছুটা ছিল, বাট ইট grown into each other, I think, in second year, when we were in second year. So it all happened that second year where we are, যখন ছিল তখন আমার মনে আছে আমার হিস্ট্রি ছিল পাস করতে ওয়াইফের, তখন তার হিস্ট্রি ছিল না। So ওই ক্লাসটা বানাতো সেটা শুনেছি। Full of that year, why my attendance was 0. তো সেই বছরই I was election জন্য নমিনেশন দিয়েছিল। আমার ভাইস প্রিন্সিপাল বলেছিল যে সান, your college attendance is 100%, and your class attendance is 0. তো আপনি মনে হয় তুমি ক্লাস রিপ্রেজেন্টেটিভ হতে হওয়ার তো অধিকার আছে। I didn't know what to say, but finally they allowed me after a guardian call. আমার ফুল লাইফ এখন গার্জেন কল হয়নি, কিন্তু তখন ডেকেছিল, মাকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে এসেছিলাম। They have been managed and they have allowed me to fought the election and I won the election. And the rest is history. না, যে বৃত্তান্তটা শুনলাম এটা এত সহজে ছাড়বো না আপনাকে, কারণ এই যে ফার্স্ট ইয়ার থেকে শুরু হয়ে সেকেন্ড ইয়ারে আরো গাঢ় হওয়া, এটা কি একতরফা না দোতরফা ছিল? কিছুটা প্রথম দিকটা তো একতরফা ছিল। তো I used to admire her, but I don't think initially জানতাম বা পাত্তা দিত না, এরকম হচ্ছিল। তো আমাদের আড্ডার জায়গা ছিল অলবিয়া, অলিপথ, যেটা মাঝে মাঝে ওখানে আমরা যেতাম। তো আমার বন্ধু ছিল, ওরা জিপসি গাড়ি ছিল, আমরা 3-4 জন ওখানে যেতাম। তো একদিন রূপকথা আমার মনে আছে, তো বিয়ার একটু বিয়ারটা খাওয়ার পরে হঠাৎ দিয়ে চল
ওর বাড়ির সামনে গিয়ে যাও। তো ড্রাইভ করে ঠিক বাড়ির সামনে গিয়ে গাড়িটা রাখা হতো, তখন তেতলা হচ্ছে। তো গাড়ি থেকে নেমে আই জাস্ট চিৎকার করে বললাম দ্যাট আই লাভ। তো সেটা রিয়েলি এখনো সেটা খারাপ আসলে মনে হয় সারাবির মতোই। So then I think then she knew that about me and my existence হয়তো আমার আগে জানতো, but the next morning she came and কলেজে এসে আমাকে জিজ্ঞেস করলো তুমি কি ছিলে you who came last night, Baba is very furious. Oh kind of obviously from Salt Lake, ওটা they used to stay in Salt Lake, শান্ত পাড়া মানে with তখন আমি 91 এর কথা বলছি, মানে ক্লাস অনেক খালি ছিল। তো when I shouted, আর ওদের ওটা কোঅপারেটিভ বিল্ডিং ছিল, তো I think a lot of people have heard also. So and I admitted yes I was. He told me why. I told him but I love you, that's why. Oh, she was speechless. She thought that I will deny and she will fight with me, but I didn't deny it. So I told her that I was there. She asked me why you did it, so I told her was in love with us, so I did it. তুমি আরো জেন্টলম্যানের কথা বলবো, তাদের নাম নিচ্ছি না ফর অবভিয়াস রিজনস, যারা হাসপাতাল ক্লোজ ছিলেন এবং তাদের মধ্যে একজনকে উনিও পছন্দ করতেন। এরা দুজন হঠাৎ করে পিছিয়ে যায়, বরঞ্চ তাকে উনি পছন্দ করতেন, তিনি নাকি লিখে দিয়েছিলেন যে হাসান লাভস ইউ মোর। এই রহস্যটা এখনো রহস্য রয়ে গেছে, যেটা ওই প্রথমে লিখেছিলাম বলেছিলাম আপাতমস্ত ভদ্রলোকরা গুলামিও করেছেন, যে হাসান থ্রেট করে এই দুজনকে ব্যাকট্র্যাক করিয়েছে। It's not that I threatened them. So I was expressive, maybe. I was more expressive and maybe আমি জিসে পলিটিক্স করতাম পরে যে বা maybe my name is Hasan itself করতে ভাবতে যে গুন্ডা ক্লাসের লোক হতে পারে, পাকসার কাছে থাকি, তখন আমি পাকসার কাছে থাকতাম, it was quite close to the college also. So যেহেতু পলিটিক্স করতাম, বিভিন্ন লোকেদের মিশতাম, বিভিন্ন ছেলের সাথে মিশতাম, বিভিন্ন আড্ডা দিতাম, হ্যাঁ পড়তাম আফটার কলেজ, কলেজে কোনো বাড়ির সাথে এরকম পড়তাম না, আড্ডা দিতাম, সিগারেট খেতাম, তখন সিগারেট অ্যালাউ ছিল কলেজে, তো একটা অন্যরকমভাবে চলাফেরা করতাম। সেই জন্য হয়তো এটা ইমেজ বলে না, একটা সুপার লোকে হয়তো ভেবে নিল যে ভয় না দেখালেও ভয় পেয়ে গেছে, পাকসার কাছে থাকে না, মুসলিম নেই হয়তো কোনটা কানেকশন থাকতেও থাকতে পারে। Maybe, I think so, but I don't think I have কাউকে গিয়ে সামনাসামনি এরকম বলি। My attitude and my mannerism and my body language have they have calculated their opinion through my body language. তা উঠতে পারে। তো এই যে আপনার শ্বশুরমশাই, But I was very fond about it. আমাদের যারা পরে ক্লোজ আমার বন্ধু-বান্ধব ছিল, আমি তো বলতাম I had to aim in this college too. And girl should be my girlfriend and I should be the GC of the college. And it didn't work. আমার সাথে যারা ঘুরতো বন্ধু-বান্ধব, they are still there. So they know. I'm going to be able to, I have to achieve. Apart from getting a degree, I have to achieve this too. So I forgot to say you one thing. That discussion that I was told that you cannot stand for the election because college attendance is 0. So somehow I got stood for the election and I appeared for the exam. And the history subject I knocked that year. And top class for in the second year. ওটাও আমি আসতাম যে ক্লাস না করেও টপ করেছে। Now, I have a passion towards history. History I always used to like. And I have few good professors. তখন ছিলেন, obviously both have retired. They also guided me and I used to love their classes. And I used to love the subject. তো এই ফ্লোটা হারিয়ে যাওয়ার যেতে না দিয়ে
আমরা ফিরে আসবো পার্সোনাল লাইফ পরে। এই যে আপনার প্যাশন টুয়ার্ডস হিস্ট্রি, এইটার জন্যই কি আপনার বায়োপিক্স তৈরি করার যেই প্রবণতাটা, বাঙালি বড় বড় চিত্র পরিচালক, মানে আপনি সত্যজিৎ রায়েরও বায়োপিক করলেন, নেহাল সেনেরও এখন করছেন, আরো তিনটে করেছি আমি, জানেন তো জানি না। একটা কেয়া চক্রবর্তীর করেছি, হ্যাঁ প্রগতি করেছে, মহানন্দা করেছি মহাসাদা দেবীর। হ্যাঁ, আর আরেকটা বলি, সেটা হয়তো খুব ফেমাস লোক নয়, শ্যামল, হুব্বা শ্যামল, তারও ওটা বায়োপিক, হুব্বাটাও বায়ো। হ্যাঁ, সো আমি সেরকম দেখতে গেলে এখন তো অন্যতেও গ্যাংস্টারদের বায়োপিক নিচ্ছে, তো সেই হিসাবে ডান 5 বায়োপিক অ্যাজ অফ নাও। তো সেইগুলো কি এই হিস্ট্রির প্রতি প্যাশন নাকি বাংলার প্রতি ভালোবাসা? ডেফিনেটলি বাংলার তো তৈরি, কোথাও কোথাও বাংলার প্রতি ভালোবাসা, ডেফিনেটলি, বিকজ I love my language and I can love to do film in my own language first, priority. কোনো কিছু মানে জাস্ট ফর অর্থের জন্য অন্য ভাষায়, এটা অন্য কথা। মানে অ্যাজ অফ নাও আমি বাংলা ভাষায় ছবিতে বেশি পছন্দ করি, বিকজ আই এম কমফোর্টেবল with that, and I think that I'm not yet prepared to do film for other languages. But maybe I'm not capable of সেই জায়গায় পৌঁছাইনি এমনি ছবি করার বা সাউথ থেকে ছবি করার। তো এটা একটা কারণ। আর সেকেন্ড থিং হচ্ছে, ডেফিনেটলি আমি মানুষের জীবন পড়তে ভালোবাসি। আমি অনেক বই, বেশিরভাগ বই, ইফ ইট ইজ রাজ কাপুর বা অশোক কুমার, এইসব বইগুলো যখন আমি হাতে পাই, সো আই ফিনিশ দেম ইন ওয়ান গো। সো ইট মোটিভেটস মি, ওদের লাইফ, ওদের সাকসেস, ওদের স্ট্রাগল, টার্ময়েল, and their glamour, their glory. It always, I love reading that. এবার আসি আপনার বাংলা, কারণ আপনি অন্য ভাষায় যখন করার কথা বলছেন, তখন এক জায়গায় আমরা পড়লাম যে এবার আপনি একজন রাশিয়ান প্রডিউসারকে বলেছেন ও প্রডিউস করবেন ওনার সাথে কিছু ফিল্মস। আরেকটা জিনিস, সেটা খুব একটা ডিটেলস পাচ্ছি না, ভাষা যে আপনি নাকি একটা তামিল মুভি করেছিলেন, না সেটা কি ঠিক? Russia ফিল্মটা, Russian থিংটা, that I was invited by the Russian government. ওদের যেটা মস্কো ফিল্ম ফেস্টিভ্যাল হয়, তাতে এবার ব্রিক্সের হতে গিয়েছিল, তো I was there. So I met a lot of people, but that Russian film, it will be my language film, it will be Indian film, which will be shot in Russia. So একটা co-production, because ওরা একটা রাশিয়ায় শ্যুট করলে, রাশিয়ার একটা co-producer থাকলে, there are certain facilities they give, certain subsidies there for the BRICS country. But that doesn't mean I have to do film Russian. ইংলিশ ল্যাঙ্গুয়েজে করবেন? ইংলিশ ল্যাঙ্গুয়েজে তো থাকতে পারে, মানে আমার ক্যারেক্টার বাংলা ভাষায় বললো, ওর ক্যারেক্টার আসামে বললো, ইটস লাইক দ্যাট। ইটস নট দ্যাট যে I have to register in a English, মানে ইংলিশ ছবি করতে হবে। Unlike what Raj Kapoor used to do, এইখানেই কিন্তু রাশিয়ান কিছু হয়তো অ্যাক্ট্রেস থাকলো, কিংবা কিছু ভাবে রাশিয়ার একটা, যেমন মেরালাম জোকার কি রাশিয়ান অ্যাক্টর ওয়াজ দেয়ার, অ্যান্ড অনেক ছবি হয়েছে, যেমন ইউ সি ফিরোজ খানের ধর্মাত্মা ছবি, ইট ওয়াজ শট ইন আফগানিস্তান, খুদা বাবা, ইট ওয়াজ শট ইন আফগানিস্তান, কাবুল এক্সপ্রেস। সো দিস আর এখন তো ট্যুরিজম যেটা আছে, সিন্স আমি বলি ওই চ্যাপ্টারে যদি আপনি আসেন তখন আবার বলবো, ফিল্ম ট্যুরিজম ইজ আ বিগ বিজনেস নাও। থ্রু ফিল্ম প্লেস, আর কি এক্সাম্পল ইজ Switzerland. The way Indian people started going to Switzerland after seeing Yash Chopra's movies. Then if you see this film, Zindagi Na Milegi Dobara, তারপরে স্পেনের ট্যুরিজম বেড়ে যায়। তো ফিল্ম ট্যুরিজম এভরি কান্ট্রি ইজ প্রমোটিং। আমি যেহেতু I was with the Film Federation of India as a president, 2 বছর ছিলাম প্রেসিডেন্ট, and still I am there in Film Federation of India. So I have had the opportunity to meet a lot of people, to think how to promote film, to think how to, through how a place can be promoted as a film destination. So that's why I'm looking at film tourism is a very unique thing. তো ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া আপনি প্রেসিডেন্ট ছিলেন,
সাধারণত বাংলার, আবার আমি বাংলাতে ফিরছি কারণ সেটাই আমাদের এজেন্ডাতে সেটাই থাকে, যে তখন শোনা গেছিল যে আপনি প্রেসিডেন্ট ছিলেন বলে আপনি জোর করেই অপর্ণা সেনকে ইনভলভ করেছিলেন এবং জিনিসটা কলকাতাতে করেছিলেন। হঠাৎ একটু বলুন। Film Federation of India is the apex body. যেমন BCCI হচ্ছে আপনার ক্রিকেটে, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির apex body is Film Federation of India. So it was, I think, 1951-52 এটা তৈরি হয় এবং renowned বাঙালি লাস্ট প্রেসিডেন্ট ছিলেন বোধহয় শক্তি মোস্ট প্রাউড যুবতা বাঙালি হিসাবে ছিলেন। বেঙ্গল থেকে তো হয়েছে অনেকে পড়ে, বাট রিজার্ভ বাঙালি বলতে উনি ছিলেন যে কুইজেন্দু ফিল্ম প্র্যাকটিস। তো আমি 2018 আমাদের ইলেকশনটা হয় ফিল্ম হিসেবে, আমার সময় ইলেকশন হয়েছিল, when I gave my nomination as the president, someone else also. Generally a consensus candidate হয়ে যায়, কিন্তু আমার সময় I had to fight the election and I won the election. So when you election, there is a difference between a nominated president and an elected president. So I was the elected president. So I was full of enthu and মানে আমি সবসময় মানে বিশ্বাস করি যে কিছু করার জন্য করে লাভ নেই। If you do something, it should be that should give you an identity. আমার কাজ যাই করি, চিন্তা ভাবনা, ইভেন্ট করি বা সিনেমা করি বা যাই করি, that should give an identity, that should enhance the association where I am associated. So keeping that in mind, যখন আমি ফিল্ম ফেডারেশন করলাম তখন আমি তার আগে খুব একটা ইভেন্ট হতো না, মানে when I thought that ফিল্ম ফেস্টিভ্যালটা হয় বিশেষ করে বড় বড় শহরগুলোই, ক্যাপিটাল সিটি, ব্যাঙ্গালোর, চেন্নাই, কলকাতা, মুম্বাই. So I thought that why not start a film festival as our own property, the Winder property, in a B-town, ছোট ছোট টাউনগুলো, where with the vision of promoting that place as a shooting destination. This was my whole idea of doing global cinema festival. Keeping that in mind, I chose Shiliguri as our first destination. We got the support of the tourism department of West Bengal, like that they supported us. So I brought around 50 to 55 producer director from all over India. এবং 3 দিন, যে 5 দিন আমাদের ফিল্ম ফেস্টিভ্যাল পড়েছিল শিলিগুড়িতে, তার মধ্যে 3 দিন ছিল দে আর টেকেন টু ডিফারেন্ট ডেস্টিনেশন, শুটিং ডেস্টিনেশন। দ্যাট ওয়াজ তার সাথে সাথে তাদের মিটিং, ওখানকার হোটেল অ্যাসোসিয়েশনের সাথে, ওখানকার ট্রান্সপোর্টের লোকের সাথে, ওটা দ্য ফেসিলিটি বা আরও কি বেটার করা যায়। তো দিস ওয়াজ হোল থিং, এবং দ্যাট ওয়াজ ফলোড বাই ওটা দেখে সিকিম গভর্নমেন্ট ইনভাইটেড আস, and the chief minister himself was very proactive. I mean, this and we 2020 we did there just before the pandemic. So we did a film festival there in Sikkim first time. And what a Harvard Court, they came up with the same model with the shooting business that I know. And after that only, they have a film policy. Now they are giving subsidy, they are promoting shooting. তো আগে ওদের কি লোকে বিশেষ করে বাংলা থেকে কেউ সিকিম যেত, হয়তো একটা গান শ্যুট করতো, খুব বেশি হলে এরা পাহাড়ে গিয়ে গান শ্যুট করতো, পাহাড় অ্যান্ড দ্য বরফ এইসবের জন্যই যেত। নাও পিপল গোয়িং শুটিং ও সাবসিডিও দিচ্ছে। সো দিস ওয়াজ দ্য হোল আইডিয়া। আর তারপরে যেটা কামিং টু ইয়োর কোয়েশ্চেন, তো অস্কার আমরা বোধ হয় 1952-53 থেকে করছি, যে একটা অফিসিয়াল এন্ট্রি যেটা ইন্ডিয়া থেকে যায়, দ্যাট হোল প্রসেস ইজ ডান বাই ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া। তো আই ওয়াজ গোয়িং থ্রু, তো যেটা এত বছরও মানে কোনোদিন মানে কলকাতা ওয়াজ নেভার দ্য ডেস্টিনেশন, বাট ওয়াজ ভেরি স্যাড, মেবি তখন কলকাতা একটু পিচ হয়ে, তো যেখানে জুরি বসে সিলেক্ট, হ্যাঁ কোনোদিন কলকাতায় হয়নি, বেশিরভাগ দিল্লিতে হয়েছে, বম্বেতে হয়েছে বা চেন্নাইতে হয়েছে। দিস আর দ্য 3 মেন জায়গা যেখানে হয়ে এসছে আনটিল 2018 or 19 ফার্স্ট এখানে নিয়ে আসে। সো দেন আই টোল্ড মাই বোর্ড মেম্বার, why don't we do in Kolkata? So I fought for it. It was difficult to bring to Kolkata because it's a very prestigious thing, অনেক technicalities থাকে, অনেক কিছু থাকে। Somehow I
convinced them, and we got a good value. So Kolkata night, there's two other things was in my mind to do it a single screen. So that's why we chose visually cinema. Visually cinema আমরা করেছিলাম এবং তারপরে জুরি তো ডেফিনেটলি বেশিরভাগ 5-6 জন ছিল, টোটাল 15-16 জনের মধ্যে 5-6 জন কলকাতা থেকে ছিল, মানে ইস্টার্ন ইন্ডিয়া থেকে ছিল। অ্যান্ড উই চোজ অপর্ণা সেন অ্যাজ চেয়ারম্যান অফ সো আমার একটা কথা আছে, এই যে এত কিছু ঘটে, দেখুন আমাদের টুরি বাংলা শুরু করার উদ্দেশ্যটাই হচ্ছে কিন্তু যে আমাদের পরের প্রজন্ম কিংবা আমারও প্রজন্ম এটা যাতে এই যে একটা নৈরাশ্য চলছে যে বাংলায় কিছু হয় না, বাংলায় কোনো কিছু ভালো ঘটে না, হ্যাঁ, বাংলায় কেউ একটু উন্নতি করলেই বাংলা ছেড়ে চলে যেতে হয়। তো এইটা আপনার সাথে কথাটা শুনছিলাম, শুনতে আমার মনে হচ্ছে যে এই ঘটনাটা ঘটেছে এবং প্রচার নেই কেন। মানে আজকে কথা বলে জানতে পারছি, হয়তো আমাদের পডকাস্ট শুনে আরও আমাদের বন্ধুরা জানতে পারবে, কিন্তু প্রচার কিন্তু সেরকমভাবে নেই। একটা খারাপ জিনিস ঘটলে আমরা যত প্রচার করি, একদমই ভালো জিনিসগুলোর প্রচার হয়। দেখুন আমার কাজ বা আমাদের কাজটা করা, প্রচার করার কাজ তো মিডিয়ার। হ্যাঁ, সেটা তো আপনার কাজ বলছি, আমি বোঝার চেষ্টা করছি যে কেন হয় না আমাদের মিডিয়ার কারণটা বেশি sensational media are the more they need news that are more sensational. সেন্সেশনাল মানে সবসময় তো নেগেটিভ নয়। I understand what you're saying, but maybe, but that was the এত বড় একটা জিনিস শিলিগুড়িতে হয়েছে এবং আমাদের আরেকটা জিনিস হচ্ছে এখানে আমরা বড্ড বেশি কলকাতা কেন্দ্র। শিলিগুড়িতে করেছে ওখানে হয়তো একটা করেসপন্ডেন্ট ওইখানে আছে যে ওটিকে পিক করলো, তাই হয়তো 15 সেকেন্ড সময় দেওয়া গেল, ওইখানে এসে এখান থেকে টিম যাবে প্রচার করবে, এরকম হয়তো বাংলায় সে বড় করে হয়েছিল। ইনফ্যাক্ট আমাদের বম্বে থেকে বিশ্বনাথ কাপুর এসেছিলেন, রাহুল দ্রাবিড় এসেছিলেন, সাউথ থেকে অনেকে এসেছিল, আমাদের কলকাতা থেকে সবাই গিয়েছিল মোটামুটি। ঋতুপর্ণা সেনগুপ্ত ছিল, তারপরে স্বস্তিকা মুখার্জি গিয়েছিল, আর্গি রায় চৌধুরী গিয়েছিল, দেবজ্যোতি মিশ্র ছিল, প্রচুর লোকজন গিয়েছিল, তাদের ছবি ছিল। গভর্নমেন্ট থেকে মিস্টার গৌতম দেব ছিলেন, ব্রাত্য বাসু ছিলেন, এবং পিপল হ্যাভ হেল্প এবং উই গট এ গুড সাপোর্ট ফ্রম দ্য পিপল অফ শিলিগুড়ি। আপনি যাই হোক কন্টিনিউ, তারপরে তো প্যান্ডেমিক হয়ে গেল, থিংস অনেক কিছু অনেকটা আবার হারিয়ে গেছে। But the initiative was good, and সবথেকে বড় জিনিস response was very good. একটা প্রশ্ন, এটা করেই আমি অন্য জায়গায় চলে যাবো, ফিরবো এটাতে পরে। একটা মুভি যখন হয়, একটা সিনেমা যখন তৈরি, কিংবা আরেকটা একটু পিছনে আসি, ধরুন আমি একজন ইনভেস্টার, আমার কাছে একজন এলো, তার একটা সুন্দর আইডিয়া আছে, সে একটা মোবাইল অ্যাপ বানাবে, সে আমাকে বললো তুমি পয়সা লাগাও। বললাম ঠিক আছে আমি পয়সা লাগাবো, কিন্তু মালিকানা পুরো আমারই হবে, কারণ তোমাকে আমি রাখবো কিন্তু সিইও হিসেবে থাকবে কিংবা কোনো একটা বোর্ডে থাকবে, এরকম মালিকানা। তো যখন সেই মোবাইল অ্যাপটা পপুলার হবে, চলতে থাকবে, সেটা তো আমার হবে, সবাই মোটামুটি জানবে যে আমিই বানিয়েছি। এবার আসছি সিনেমার দিকে। একটা সিনেমা কার প্রডিউসারের না ডাইরেক্টর? যদি আমাকে বলেন আই এম প্রডিউসার, আমি আসবে ওয়াই কে দেখো দুটো জিনিস। আমি এটা সিনেমা করছি, ঠিক আছে, আই এম হায়ারিং পিপল to do this film, and I'm paying this. I paid the director, I paid the story writer, I paid the actor, everyone, and I'm taking the risk. I might cover the money, I might make a loss, I might make a profit. Immediately, the owner of the film is the producer. Unfortunately, এটা হয় না। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়েছি where I raised my
voice differently. There is a category in films that I watch where they give best film critic. The category is best film critic. The best film, generally best film and নামটা দেওয়া হয় সেটা নিতে প্রডিউসার যায়, খুব বেশি হলে দুজনেই যায়, যেটা ন্যাশনাল অ্যাওয়ার্ডে প্রডিউসার দুজনেই যায়। আর অন্যান্য জায়গায় এবার ফিল্ম ফেয়ারটা আপনি দেখবেন সব জায়গায় সব ভাষায় হয়, মানে হিন্দিতে হয়, হিন্দিতে গিয়ে দেখবেন যে ওখানে সিনেমার নামটা দেওয়া আছে, বাংলাতে ছাড়া আমি জানি না, ডিরেক্টর না। That is wrong. Then you change it and you name it Best Director Critic. I won't object. When you're saying Best Film Critic, it technically goes to the producer. এবার আমাকে একজন বললো যে ডিরেক্টর দ্য হার্ড ওয়ার্ক, ইটস ফিল্ম ইজ দ্য হার্ড ওয়ার্ক অফ দ্য ডিরেক্টর। আমি তো একটাই কথা বললাম, একটা ফিল্ম ক্রিটিক্যালি ভালো হয় শুধু হার্ড ওয়ার্কে নয়, হার্ড ওয়ার্ক ছাড়া ইট নিডস স্যাক্রিফাইস, সেই স্যাক্রিফাইস প্রডিউসার দেয়। আমি খুব ভালো মতো জানি XYZ এই ছবিটা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাক্সিডেন্ট হবে বা হোয়াট সে অন্য নন কমার্শিয়াল ছবি, আমি জেনে শুনে ওটাকে ব্যাক করছি। দ্যাট মিনস আই এম স্যাক্রিফাইসিং মাই কমফর্ট। ওই টাকাটা যে আমি কমফর্ট লাইফ লিড করতে পারি, আরও বেটার গাড়ি কিনতে পারতাম, বা কোনো ট্রাভেলস গন ফ্রম হলিডে উইথ এ বিজনেস ক্লাস টিকেট, বা স্যাক্রিফাইসিং দ্যাট। So every good thing cannot come without sacrifice. That sacrifice is done by the producer. So you cannot ignore the producer. If you're giving the price, should not ignore. No producer will come back about it. এইখানেই হচ্ছে কথাটা, কারণ ধরুন আমি যত এর ইকোনমিক্সটা বুঝি, তাতে মনে হয় সিনেমা বানালে, আজকে বাংলা সিনেমা বানালে যত ফেরত পাওয়া যায় অ্যাভারেজ, মানে বিরাট পপুলেট হচ্ছে, সেটা হয়তো আমি শেয়ার মার্কেট থেকে তার থেকে বেশি পেয়ে যেত, বা আপনি এফডিতে রেখে দিলে বেশি পাব। হ্যাঁ, তো এবার তাতে একজন কেন প্রডিউসার হয়? তার একটা ক্রিয়েটিভ একটা ইচ্ছা থাকে একটা জিনিস বানানো, তার তো সেই স্কিলটা থাকে না, এর জন্য সে অন্য অন্য লোককে হায়ার করে জিনিসটাকে বানায়, কিংবা তার কাছে একজন কেউ আইডিয়া নিয়ে আসেছে, সেটাকে বলে বা সুন্দর আইডিয়া, আমি এটা বানাতে চাই। আমি একটা অন্য কথায় আসছি, বাংলার এই ব্যাপারটা নিয়ে যখন কথা বলবো, অন্য ইন্ডাস্ট্রি অলটুগেদার। গত IPL-এ একটা বিতর্ক তৈরি হয়েছিল আমাদের সঞ্জীব গোয়ালকা KL রাহুলের উপরে, ওনার উপরে একটু বকাবকি করেছিলেন, কারণ টিমটা ওরকমভাবে হারলো। তাতে ওনাকে বিরাটভাবে ট্রোল করা হয়েছিল যে সম্মান দিতে পারে না, পয়সা নিয়েছে বলে কি মাথা কিনে নিয়েছে। কিন্তু কেউ এটা কেন, বিশেষ করে বাংলায় কেউ এটা কেন বোঝে না যে পয়সাটা সে লাগিয়েছে এবং লসটা কার হবে। দিনের শেষে একজন অন্যের উপরে পুরো ভরসা করে সে পয়সাটা লাগিয়েছে, সে যদি সেই পয়সাটা ডুবিয়ে দেয়, সেক্ষেত্রে তার পয়সা নিয়ে বেরিয়ে যাবে, লোকসানটা যে পয়সাটা লাগিয়েছে তার ফল। আপনি স্বনামধন্য ডিরেক্টরদের সাথে কাজ করেছেন এবং যতদূর আমি পেয়েছি সবাই খুব আপনার সাথে কাজ করতে চায়। কিন্তু এমন মতো ডিরেক্টর আছে যে মাঝপথে আটকে গেল, কিংবা একটা বেরিয়ে গেল, কিংবা এই কিছুদিন আগে যখন স্ট্রাইক একটা গোলযোগ চলছিল আমাদের পলিপাড়ায়, তখন আমি বসে বসে ভাবছিলাম সবার কথা হচ্ছে, কোনো প্রডিউসারকে জিজ্ঞাসা করছে না যে আপনার কত ক্ষতি হবে। তাদের যখন জিনিসটা ফ্লোরে আছে, তাদের তো দিনে দিনে টাকাটা গুনতে হচ্ছে, সেই দিন খরচ না হলেও অনেকখানি লোক নিয়ে তো হয়ে গেছে। তো এই যে আমরা শিল্প চাই, বাংলায় শিল্প আসুক, কিন্তু শিল্প প্রতি আমাদের মানে কীরকম একটা পয়সা আছে, তো কি ওনাকে অতখানি সম্মান দেওয়ার দরকার নেই? না, এটা আমি জানি না, আমি জাস্ট একটু ছোট্ট করে আপনাকে হিস্ট্রি বলেছি। হোয়াট উই ডু
we put our money on creative minds. So if you say that I give full freedom to my director. Why? Because I know ওটা ওর কাজ, ও আমার চেয়ে ভালো জানে বলেই ওকে আমি এই কাজটা করতে দিচ্ছি। অ্যান্ড I always go by the logic যে আমার কাছে ব্যক্তি ইজ মোর ইম্পর্টেন্ট যে সিনেমাটা বানাচ্ছে, নট দ্য স্ক্রিপ্ট। কারণটা কি, মানে লোকটা যদি ঠিক থাকে, পার্সন ইজ গুড, হি উইল মেক আ ব্যাড স্ক্রিপ্ট আ গুড স্ক্রিপ্ট, দেন হি উইল ডু দ্য ওয়ার্ক। আর লোকটা যদি ঠিক না থাকে, হাউ ভালো স্ক্রিপ্টটাকে দাও, হি উইল won't be able to do justice it. So আমার প্রায়োরিটি থেকে ওইটাই, বিকজ I putting money on his creativity. So for me the person is, and I give him a full freedom. But আপনি যেটা বলছেন না যে সে মতো পায় না প্রডিউসার, ইটস ফ্যাক্ট। আপনি প্রডিউসার কেন, আপনি ওভারঅল ফিল্ম ইন্ডাস্ট্রি দেখুন না, হোয়াট ইজ ফিল্ম ইন্ডাস্ট্রি যে আপনি বিফোর ইন্ডিপেন্ডেন্স জবে থেকে শুরু হয়েছে, ধরুন 1920s কি 30s কি 40s, more or less revenue wise entertainment industry, ফিল্মটাকে সবসময় এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি বলা হয়, আমাদের রেভিনিউ কিন্তু অলওয়েজ সবার থেকে বেশি, সবসময় টিল নাও। এখন আমরা রেভিনিউ দিই, আমাদেরকে সবসময় ট্যাক্সের বড় একটু উপরে স্ল্যাবে রাখা হবে, যেটাকে বলে সিন ইন্ডাস্ট্রি, টোব্যাকো বা গ্যামলিং যেটাই থাকে সেটাকে আমাদের রাখা হয়। এবার হোয়াট উই গেট ব্যাক, এত কিছু রেভিনিউ দেওয়ার পর we don't get back anything. If you think of the farmer, you think of the soldier, কত সহানুভূতি আছে সরকারের, কত ভর্তি আছে, but you think our contribution is not restricted to only giving revenue. We have also helped to keep the nation together. Plus, I think it is only a place, cinema hall, where you will find Indian. If you go to a mosque, you'll find Muslim. If you go to a mandir, you will find Hindu. If you go to a football or a cricket stadium, you will find duto po. At the team supporter, at the team support. Only in cinema hall. And a full hall, people clapping together, laughing together, crying together. It's a different feeling. So I don't think after doing so much for the nation, revenue-wise, keeping the nation together, we are not been getting a good deal about. We are not being taken care of. Still, we are in the negative list. Still, the bank doesn't give us loan. They say, if you go to the Chicago bank, see, the film industry is in a negative list. So I don't know. This is the reason I am unable to do it. So, and it is surviving. You will say, why then film industry is surviving? Because it's a passion-driven profession. People come say passionately. They don't. কিন্তু এইটা আপনি বলছেন, এখানে এমপ্লয়মেন্ট জেনারেশন হচ্ছে। একটু আগে আমরা সিনে ট্যুরিজমের কথা বললাম, যেটাতে সরকার চাইছে সেখানে সেই লোকেশন দেখলে লোকে আরও আসবে। তো এর কিন্তু শুধু সিনেমাটার লাভ ক্ষতির উপরেই আটকে যাচ্ছে না, এর একটা সুদূর প্রসারী একটা এফেক্ট আছে। তো আমি জানি না কেন লোকে জিনিসটাকে এইরকমভাবে দেয়। আচ্ছা, এবার একটা যেই কারণে মুখ্য আজকে বসা, সেটা হচ্ছে আপনার নতুন সিনেমা পদাতিক। তো যারা দেখেননি পদাতিক, তারা গিয়ে দেখবেন। আজকে কি কিছু রিলিজ ছিল? আজকে আমরা অল ইন্ডিয়া রিলিজ করলাম, প্যান ইন্ডিয়া রিলিজ, অ্যান্ড টুডে ইজ দ্য 23rd day. So Sunday we will be celebrating 25 days completion of the film release. আমরা তো ভালোই চলছে। See, compared to the situation, আমরা এই ছবিটা আপনি আমি জাস্ট একটু বলে দিই যে আমি লাস্ট এই 4টে ছবি যে বানিয়েছি, মানে আর একটু পেছনে গিয়ে বলি যে when I travel the whole world ছবির জন্য, যে মাথায় সবসময় একটা জিনিস প্রশ্ন জাগতো কি, being the sixth largest spoken language in the world, one, we are unable to create a industry, film industry, profitable film industry, where general Bengalis are inclined towards natok, cinema, গান, বাজনা, general liking আছে ওটার। তার সত্ত্বেও আমরা ব্যবসা কেন করতে পারি না? There must be some reason why we are not able to do it.
where a population of 12 crore of Tamil or 6 crore of Punjabis, they feel they're doing more business than us. There must be some reason. So আমি ঘুরতাম, জায়গায় যেতাম, গিয়ে করতাম, দেখতাম। সো আমাদের সারা বিশ্বে মোটামুটি বাঙালি দুটো দেশের, একটা বাংলাদেশের একটা ভারতবর্ষ, বাট দে হ্যাভ এ ডিফারেন্ট মাইন্ডসেট। মানে একটা বলি এই ছবিটা চলছে, অপরাজিতা চলছে, ওটা হলো ইন্ডিয়ান বাংলা ছবি, বা এদেরকে যদি বলি ওটা চলছে ওটা বাংলাদেশের ছবি। ওরা কেউ বলে না যে বাংলা ছবি। দ্যাট ইজ দ্য ওয়্যার আমার খুব লাগতো যে আমার ভালো বাংলা ছবি বলে কেন দেখছি না, ওয়াই উই আর মেকিং যেটা এই দেশের ছবি, এটা এই ভাষাটা তো এক, ইমোশনটা একই দেখতে পাবি ওই। সো দেন আই থট দ্যাট ওয়াই নট ডু অ্যান ইন্ডিয়ান ফিল্ম উইথ টেকিং আ 1 or 2 good cast from Bangladesh. That is how I started হুব্বা, মোশারফ করিম। তো এটাও চঞ্চল চৌধুরীকে নেওয়ার একটা, যদিও চঞ্চল চৌধুরী ইজ আ সিলেকশন অফ Saheb Mukherjee because maybe Mineral Sinesh the resemble going to page and he's a good actor also. So but এটা একটা আমার মাথায় ছিল। প্লাস পরের ছবিতে অপূর্ব আছে। এখানে আমি একটু থামাচ্ছি পরের ছবির আগে। একটা আমি ফোন নিয়ে খেলছিলাম না, কিন্তু আমি একটা জিনিস খুঁজছিলাম যেটা চালাতে চাই। এই টুংটাং আওয়াজটা হচ্ছে স্পিকার বলছে বারবার করে চালানো উচিত। ফেরদৌসুল হাসান ভাইয়ের প্রতি আমার কৃতজ্ঞতা, কারণ তার এই ছবিতে আমি কাজ করার সুযোগ পেয়েছি। অবশ্যই শ্রীদার প্রতি তো আলাদা কৃতজ্ঞতা, বাড়তি কৃতজ্ঞতা আছেই। ওনার মতো ডিরেক্টরের সঙ্গে কাজ করার ইচ্ছা ছিল, সেটাও হলো। আর হাসান ভাইয়ের সঙ্গে যতটুকু পরিচয় বা যতদিনের এই কাজের সুবাদে যোগাযোগ বা সব কিছু মিলিয়েই সেই জায়গা থেকে ছবিটা রিলিজও করে গেছে কলকাতাতে 15ই আগস্ট। যদিও আমার যাওয়ার খুব কথা ছিল, আমি যেতে পারিনি। হয়তো সামনে ভাগ্যে থাকলে হয়তো যাব বা দেখব। সেক্ষেত্রে হাসান ভাইকে আমি একটা প্রশ্ন করতে চাই যে যে কোনো কাজ করার আগে তো ওনার মতো ওনার একটা স্বপ্ন থাকে, এবং সেটা উনি, আমি যতদূর জানি যে হাসান ভাই মহৎ স্বপ্ন দেখা একজন মানুষ। খুব ভালো কিছু বা এমন কিছু করার চেষ্টা করেন এবং এমন কিছুর পেছনেই উনি থাকেন, সেটা প্রশংসনীয়। যেটা আমি অপরাজিত দেখার পরেও আমি নিজে নিজে সেটা অনুভব করেছি, বা পদাতিক করতে গিয়ে বা পদাতিকের যাকে নিয়ে পদাতিক নির্মাণ হয়েছে, মৃণাল সেন, সব কিছু মিলেই, বা আমি বাংলাদেশের একজন শিল্পী এই প্রধান চরিত্রে অভিনয় করেছি। এটার তো একটা স্বপ্ন থাকে যে, তা সেই ছবিটা দেখার পর আসলে ওনার স্বপ্ন বা আশা যেটা ছিল সেটা আসলে পূরণ হয়েছে কিনা, বা হলে কতটুকু, বা না হলেও কতটুকু, এটাই ওনার প্রতি আমার প্রশ্ন। থ্যাংক ইউ। তো যেই স্বপ্নে আপনি সিনেমাটা করেছিলেন সেটা পূরণ হয়েছে না, ওইটাই যেটা আমি বলতে বলতে এটাই ঢুকলাম, যে তখন আমি ভাবলাম যে বাংলাদেশ থেকে যদি আমরা ওড়ে যেটা অপূর্ব আছে, নসবা আছে, সো দ্যাট তখন আমরা এই ছবিটা ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ করবো, দুই দেশের বাঙালিরা আসবে। দ্যাট ওয়াজ মাই হোল আইডিয়া। বাট আনফর্চুনেটলি 5th August something incident happened in Bangladesh, so I couldn't release it. That was a big setback for me. এতদিন ধরেও না মানুষের স্বপ্ন, অনেকে ভেবেছিলাম, ওরা কথাও বলে এসেছিলাম ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটি গিয়ে প্রমোশন করবো, বিভিন্ন জায়গায় গিয়ে প্রমোশন করবো, ওখানে একটা প্রিমিয়ার করবো, অনেক ওয়াট প্ল্যান্স ওয়ার দ্যাট, অ্যান্ড পিপল ওয়ার ওখানে দে ওয়ার ইন্টারেস্টেড ফর দিস, দে ওয়ার লুকিং ফর দিস। তো যাই হোক, তারপর এখানেও যখন রিলিজ করলাম, ইট ওয়াজ বিট আনসার্টেন টাইমের থ্রুতে এখনও যাচ্ছি আমরা। পিপল আর নট ইন দ্যাট মুড অফ গোয়িং টু ওয়াচ আ ফিল্ম। So this is the বিজনেস পোর্শন বলুন বা দিকটা বলুন, সিনেমার আমি বললাম। আর যেটা আমাদের চঞ্চল ভাইয়ের প্রশ্ন, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। চঞ্চল দার সাথে কথা হওয়ার পর শুটিংয়ের ঠিক বেশ কিছুদিন আগে, খুব বেশি দিন আগে নয়, কোনো একটু দিন আগে, his father passed away and he was very attached to his father. তো আমি জাস্ট খবর শুনে জাস্ট কল টু be with him in his grief. আমি ফোনটা সেই জন্য পড়েছিলাম, নট আসতে পারবেন কি পারবেন না সেটার জন্য নয়। উনি ফোনটা ধরে ফার্স্টে বললেন যে, হাসান ভাই শুটিংটা কিন্তু ওই সময়ই হবে, আমি পৌঁছে যাবো, আমাকে কটা দিন তারপর আমি ক্যারেক্টারের মধ্যে ঢুক, কটা দিন আমি সামলিয়ে নিই, তারপর আমি ক্যারেক্টারের মধ্যে ঢুক। দ্যাটস দ্য স্পিরিট অফ দ্যাট পার্সন, দ্যাট ইজ আ কমিটমেন্ট টুয়ার্ডস ইটস বয় দ্যাট আই লাইকড
liked it much. But I appreciate his gesture. I appreciate his spirit, his commitment towards cinema, his honesty. And that you can see when you see the film. When you ছবিটা দেখবেন একটা লোক কতটা কমিটেড ছিল এই রোলটার প্রতি, কতটা অনেস্ট ছিল এই রোলটার প্রতি। That when you go through the film you can see the emotions of his ওয়ার্ক। তো উনি এখানে এসেছিলেন কোথায়, তার কদিনের শুটিং ছিল? মোটামুটি 28 দিন শ্যুট ছিল। দ্যাট ইনক্লুডস ভেনিস 3 দিন করেছি, বম্বেতে করেছি, পুনাতে করেছি। সাম পোর্শন অফ দ্য ফিল্ম ওয়াজ শট ইন বীরভূম ঝাড়খণ্ড বর্ডার। বড় ছবি, বেশ বড় আকারে কলকাতায়। আপনি চাই না whether you've seen the movie or not, more কলকাতায় যত ভিক্টোরিয়া মেমোরিয়াল, হাওড়া ব্রিজ, রাজাকাই রেড রোড সবই কভার করেছে আমার ছবিটা। তো উনি কোথায় ছিলেন? উনি ছিলেন পার্ক স্ট্রিটে একটা হোটেলে, অরিস বলে। এটা নিয়েও শুনেছি একটা গল্প আছে যে প্রথমে নাকি আপনি ওনাকে JW ব্যারিয়ারটা রেখেছিলেন। না, উনি এসেছিলেন প্রথমে, তো উনি বোধহয় একটা 2-3 একদিনের জন্য একটা কোনো কাজে এসেছিলেন, লুক সেট বা এরকম একটা কাজে এসেছিলো। তো আমি ওনাকে রেখে এনএক্স বলে একটা লাস্ট মোমেন্টে আমি করেছিলাম একটা হোটেলে। তো আর যাওয়া মাত্রই যে ওনাকে ছাড়তে গিয়েছিলেন তিনি আমাকে বললেন যে কোথায় ওনার খুব একটা পছন্দ হচ্ছে। তো উনি তো বলেননি আমাকে, আমার যে লোক ছাড়তে গেলে সে বলল। তো বললেন যে তাকে এখানে তো অসুবিধা হচ্ছে, অপশানে মনে হলো তো অসুবিধা আছে। দেন I told you that you don't need, you just don't check it. So next to NX was Marriott, so you go to Marriott. So I called I used to know the manager. Called up the manager, so he stayed there. তখন শুটিংয়ের জন্য এসেছিল অরিস করা হয়েছিল, বিকজ দ্যাট ইজ লোকেশনটা ভালো, ওখান থেকে শুটিংয়ের সব কিছু যাওয়ার সুবিধা ছিল। প্লাস তারা আদার থিং মিটিং ছিল, সাংবাদিকরা আসতো, পাশেই দর্শক ক্লাব ছিল, তো ওখানে আমি ওগুলো পড়াতাম। আমি মিনিটের জন্য পড়াতাম। তো অনেকক্ষণ কাজ নিয়ে কথা হলো, আবার ফেরত দিই একটু পার্সোনাল লাইফে। কলেজ অবধি শুনলাম, এবার ইন্টার রিলিজিয়ান ম্যারেজ। তো কোনো দুই পক্ষই কি প্রথমে রাজি হয়ে গিয়েছিল নাকি? না, ডেফিনেটলি আমি একটা কথা বলি যে ইট ওয়াজ দ্য ক্রেডিট গোজ টু both of our family. They stood together and gave the marriage. So I mean, it was their achievement more than us, I think. And if you see all the video, so it will look as it was an arranged marriage. Both the family was tough. She was the only daughter. I was the eldest son of my family. I have a 3 sisters after that, and she 90s is not that model like it's more or less 28-29 years ago. Things were different. I got married in 96. যখন আমরা প্রেম করতাম বা যখন আমরা বিয়ে করবো পরবর্তী, we got set letter from people, and they also got post crops in লেগে যেত দিয়ে হিন্দু হয়ে কেন মুসলিম এতে মিলামেশা করতে নিয়ে দিচ্ছেন কেন। সো ইভেন মাই ফাদার গট set letter. So after all this, they stood, they went to প্রত্যেকটা আত্মীয়র কাছে গিয়ে কার্ড দিয়েছে। সবাই তো সব রকমভাবে কেউ মুখের ওপরে বলেছে, কেউ হয়তো পেছনে বলেছে। তো এগুলো হয়তো উপরে তারা গাড়ি থেকে বিয়েটা দিয়েছে, আত্মীয় স্বজন সবাইকে ডেকে একটু ধুমধাম করে যেন বিয়ে হয়। So now it is our duty to see that the rest of our life we are happily married so that they are happy. প্রথম একদম কালচার নিয়ে কথা হচ্ছিল যে আমাদের বিয়ের রিচুয়ালস নিয়ে, যে ইসলামে এক ধরনের হয়, হিন্দু বাঙালিতে অন্য রীতি, হিন্দু অনেক রকম রীতি আছে। সেখানে
একটা কথা বারবার করে উঠে আছে যে হ্যাপি জামাই ষষ্ঠী বলে ও কাউকে রিড করা রিড করা যায় কি না। তো এই গল্পটা শুনে খুব মজার লাগলো এবং আমরা এটাতে হয়তো বারবার করে ফিরে না আমি তার করেছিলাম হ্যাঁ সেটাই বলেছি হ্যাপি ষষ্ঠী বলে। সেটা শুনেছি আপনার এখনো পরিবারে গেট টুগেদার হলে আলোচনা এখনো বলে এখনো এই বলে এখনো বলে। তো ওটা কি ঘটেছিল? না আমি জামাই ষষ্ঠীর দিনে গিয়েছিলাম তো জাস্ট আই উইশ মাই ফাদার ইন ল হ্যাপি জামাই ষষ্ঠী। বিয়ের আগে না পরে? এটা বোধহয় বিয়ের আগে কি পরে পরেই হবে ঠিক মনে নেই। So that was a funny incident that I did. কারণ yes, জামাই ষষ্ঠী হয় জানি but অতটা deep মানে এখন now I know. So, but I will tell you that I have been too much loved by my in-laws side. আমাদের in-laws they are as a big family. ওর মামার বাড়ির দিকটা বিশাল যাবো, বোনের আছে, মামাতো বন্ধু আছেন, আর বাকি যারা আমার ভাইরা ভাই আছে সবার সাথে খুব ভালো রিলেশন। উই স্টিল মিট, আমরা এখনো পুজোর একটা দিন আড্ডা দিই, তখন একটা নবমী বা অষ্টমী একসাথে বসি। সো উই হ্যাড এবং দু একজন আমার যারা ব্রাদার-ইন-ল আছে তাদেরকে আমি বিয়ের আগে থেকেই চিনি, মানে তারা তখন স্বামীদের সাথে প্রেম করতাম, আমিও প্রেম করতাম। সো দ্যাট টাইম অলসো উই ইউজড টু গো টুগেদার ফর এ মুভি অর ফর এ পিকনিক। সো সেটা এখনো রয়ে গেছে। সো আমি জানি না, somehow I get a lot of respect, a lot of love from all my in-laws basis. তো শ্বশুরমশাইয়ের নাম কি? অশোক মুখোপাধ্যায়। কি বলে ডাকেন? ভাবারই ডাকতাম, ভাবাই করতাম। বাবা আব্বার নয়? না, বাবাই বলতাম। আচ্ছা। আর উনি এখন নেই? না, বউ যা বলতো তাই বলতাম। আচ্ছা। আর শাশুড়ি মা? শাশুড়ি মামা। আমিও আমার বউ আমার বাবাকে আব্বা বলতো, মাকে মা বলতো। মানে আমি যে নামে আমার বাবাকে ডাকতাম ডেফিনেটলি আমার বউ সে নামে ডাকে, আর ওর বাবা আমার বউ যেভাবে ডাকতো আমি সেভাবে ডাকি। এটা আমার অনেক দিনের প্রশ্ন ছিল, একটা কেটে গেল যে যখন এরকম হয় তখন কে কী নামে ডাকে। জেনারেলি এটাই মানে একই জিনিস। ওর যে বাবা মাকে যে বলে ডাকতাম আমি সেভাবে ডাকতাম, আর আমার বাবা মাকে আমি যেভাবে ডাকি শি অলসো অ্যাডাপ্টেড দ্যাট। তো বিয়ে নিয়ে যখন কথা হচ্ছে তখন এটা একটা ক্লিশে উত্তর দেবে না যে আপনি কি একজনকে বিয়ে করে স্ত্রী বানিয়েছেন নাকি বিয়ে করে একজন লং টার্ম বন্ধু বানিয়েছেন? An difficult question, but বিয়ে করে একটা বন্ধু হারিয়েছি সেটা বলতে পারে। মানে আমরা তো বন্ধুই ছিলাম, বিয়ের পর আমার বউ হয়ে গেল। একটা একদিন যে একটা বন্ধু হারিয়েছি। বিয়ের পরের বন্ধুত্ব ইজ ডিফারেন্ট, ইটস এ ডিফারেন্ট টাইপ অফ বন্ধুত্ব। তাই আমার তো তাই মনে হয়, বিয়ের আগের বন্ধুত্ব ওয়াজ ডিফারেন্ট। তাহলে বিয়ে করে যদি ওই স্ত্রী হয়ে যান তাহলে 11 জন মিলে হানিমুন? দ্যাট ওয়াজ আই ডোন্ট নো, মানে আমাদের তখন হয়ে গেছিল। বাট একটু ছোটোবেলা থেকে একটু যৌথ পরিবারে বড় হয়েছি তো এবং বিয়ের পর অনেক আত্মীয়স্বজন আমাদের তো ওই কালচারটা তখনও ছিল। মানে যদিও আমি বিয়ে বাড়ি ভাড়া করে ক্যাটারার দিয়ে, বাট বাড়ির ছাদে ধরুন প্যান্ডেল করে সেই আত্মীয়স্বজনরা 7 দিন আগে থেকে এসে এখন পাশের আত্মীয়স্বজনদের ফ্ল্যাটগুলো নিয়ে সেখানে তাদের এরকম ছিল। মানে বিয়েটা হয়তো বিয়ে বাড়িতে একটা হচ্ছে সবই ছিল, কিন্তু একটা যারা আত্মীয়স্বজন বাড়িতে ছিল তাদের জন্য ওই আর কি চারবেলা রান্না বান্না করেছিল। তবে বিয়ের পরও আমার অনেক আত্মীয় মুর্শিদাবাদ থেকে এসছে, কেউ বীরভূম থেকে এসছে, কিছু আরও এসছে, বউ এসছে। তো তখন 3 দিন 4 দিন হয়ে গেল বিয়ের, তারপরে মানে যাবো তো বললো তাহলে আমরাও যাই। কোথায় গেছিলে? পেনি আনছি। সো দিয়ে আমার তো টিকিট ফাটা ছিল। সো আই নো দ্যাট অল অফ দেম দে টুক আ বাস
রকেট বাস নিয়ে এখান থেকে গিয়ে এবং স্পটে গিয়ে হোটেল বুক করে। তো যে মেয়েটা অন্য বাড়ি থেকে এসেছিল সে তার অড লাগেনি থেকে এত লোক তুলে তার সে তো ছিল Definitely she felt bad, but সেই মুহূর্তে we fought a bit also. মনে আছে, মানে we had a fight was that with us. Anyway, that was it happened. But that was fun also. It was fun also. এরকমই আরেকটা ফানি ইনসিডেন্ট হচ্ছে, স্ত্রী অন্য বাড়িতে আর আপনি অন্য বাড়িতে পৌঁছে যান স্ত্রী আছে ভেবে। যে কটা বাড়ি আপনার কলকাতায়? না, পুরোনো বাড়িতে হয়েছিল একবার, তখন আর কি জাস্ট আমরা শিফট করেছি। আমরা চন্দ্রের বাড়ি ছিল আর এখানে একটা বাড়ি ছিল, তো ইট জাস্ট হ্যাপেন বিয়ের পরে পরে। মানে একজনকে অন্য বাড়িতে রেখে আপনি অন্য বাড়িতে অন্য বাড়িতে চলে গেছিলাম। এটা কি মেয়ের জন্মের আগে এটা পরে? মেয়ের জন্মের আগে। মেয়ে বিয়ে হয়েছে 96-তে, মেয়ে হয়েছে 2003। মেয়ে এখন she is doing her graduation final year. She is studying in UCLA. Double major করছে, political science and communication. দ্বিতীয় এর পিঠপিঠি প্রশ্নটা করার আগে আপনার অন্য পরিচয়টা দিতে, সেন্ট জেভিয়ার স্টুডেন্টস অ্যালুমনি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি, এবং সেক্রেটারি মানে সেক্রেটারি, লং টার্ম সেক্রেটারি। তো কত বছর হল? হ্যাঁ, এটা টোটাল দিয়ে চলছে, মাঝে গ্যাপ ছিল একটু, সেন্ট্রাল দিয়ে আছে। তো আপনাকে প্রডিউসার হিসেবে যত লোক চেনে তার থেকে সেন্ট জেভিয়ার্সের ফেরদৌসুল হাসান বলে লোকজন বেশি। তো সেই জায়গাটাতে এত লোকজন, এত সেন্ট জেভিয়ার্সের স্টুডেন্ট, এত যারা সব মানে স্টুডেন্ট, আমি যতদূর দেখেছি কলেজে থাকার সময়ও আপনার খুব ঘনিষ্ঠ হয়ে ওঠে তারা, অ্যালুমনাই তো পরের কথা। হ্যাঁ, তো মেয়েকে বলেননি সেন্ট জেভিয়ার্সে? মেয়েকে বলেছিলাম, আমি চেয়েছিলাম মেয়ে এখানে পড়ুক, ও আমার জন্য ও অ্যাপ্লাই করেছিল। শি ডিড আ ভেরি গুড রেজাল্ট, তো বেস্ট অফ ফরে 99.25, তো শি মেরিটে নাম্বার 1 ছিল। কোন স্কুলে? Modern High. But she, I think when she was at class 10, that time only she made up her mind. She has to go out as time. কি পড়ে? So, political science আর communication, দুটো মিলে মেজর করছে। নবর শুনছে হ্যাঁ, political science। মেয়ের সাথে রিলেশন কেমন? খুবই ভালো, I miss her. তাই সেটা তো প্রত্যেক বাবাই মেয়েদের সাথে একটু বেশি ঘনিষ্ঠ হয়। তো এইখানে আরেকটা অডিও ক্লিপ চালাই। So you're going to leave it? না, এটা রিগার্ডিং ইয়োর, মানে আপনার স্ত্রী এবং মেয়েকে নিয়ে। তার আগে জিজ্ঞেস করি, আপনি কোন রোলটাতে, মানে প্রডিউসার, সেন্ট জেভিয়ার্স অ্যালুমনাই সেক্রেটারি, না ফ্যামিলি ম্যান? এই তিনটে যদি র্যাঙ্ক করতে বলি, কোথায় কোনটা থাক? আমার বইয়ের ভাষায় দ্যাট হি ইজ আ ভেরি নাইস পার্সন, বাট হি ইজ আ হরেবল হাজব্যান্ড। আচ্ছা, মেয়ের ভাষায়? মেয়ের ভাষায় আমি দ্য মেয়ে বায়াসড হবে মেবি, আমার বলতে। আচ্ছা, But our belief is this is it, her version, that he is a very good person for others, for everyone in the world, and the husband is horrible. তো চালাই তাহলে ক্লিপটা। In whatever he does, he's odd as a person. He's very strange as a family man. I know even when we went for our honeymoon, there were 11 of us together. He is this kind of a person. Mani, he can't imagine যে কোথাও একা যাবো, একা গিয়ে কি করবো। No, it's a fact. আমি এখনো মানে আমি জীবনে যখন I used to drink, I left drinking. I have never drank alone. এখনো যদি লাঞ্চ বা ডিনার কোথাও করি, I need someone
with me, and I cannot attack a bush, key and a bush, and then be আমার and I am always a person with lot of people at the PA, so that's why you see me, I'm into so many association. ভালো লাগে এটা, আমি জানি না কেন, this is something I used to enjoy from my childhood. টাইম ম্যানেজ করেন কি? বিকজ আমি এইটুকু তো জানি আপনি কোনো কিছু হাফ হার্টেড করেন। টাইম ম্যানেজমেন্ট সি আমি রাত্রে সকালে উঠি 6টা 6:30, তৈরি হইনি 8টা 8:30, তারপরে আমি ফোনে 1 ঘন্টা থাকি। ফোনে আমার বহরমপুরে 3টে কলেজ আছে, সেটা ফলো আপ করি। আমার কিছু প্রপার্টি আছে কলকাতা এবং এতে, যার 3 কেস চলছে, লিটিগেশন আছে, সেগুলো ম্যানেজ করি। অফিস আসি, অফিসে আমার সিনেমা চলছে, সিরিয়াল চলছে, সেগুলো দেখি। কলেজ যাই, কলেজের প্রোগ্রামগুলো করি। বিকেলে আবার একবার অফিসে আসি, বা কোনো অ্যাপয়েন্টমেন্ট থাকলে সেগুলো যাই, কোনো চ্যানেল ভিজিট থাকলে বা কোনো মিটিং থাকলে। তো সোশ্যাল লাইফ ইজ ভেরি স্ট্রং। কলকাতা শহরে মানে সপ্তাহে 3 দিন 4 দিন অন্য কোনো জায়গায় যেতে হয়। ফেরার পর আমার এডিটটা আমার ঠিক বাড়ির ফ্ল্যাট অ্যান্ড বিচে, সেখানে একটু ঘুমানি, দেখি কী হলো না হলে। তারপর বাড়ি গিয়ে চান করে খেয়ে দিয়ে প্রায় 11টা থেকে 1টা অব্দি ফোনে থাকি। ওটার দিন কী শুটিং আছে, বিশেষ করে সিরিয়ালের কী হলো না হতো, ডাইনিং নিয়ে মানে আই গো টু স্লিপ বাই 12:31. সো দিস ইজ নিজের সিরিয়াল নিজে দেখেন না? দেখা হয় না, এডিট রুমে যতটা হয়। কারণ বাংলা সিরিয়াল সাধারণত পুরুষ মানুষরা দেখে খুবই কম। তবে ঠিক নয়, আমরা ওইভাবে বানাই কেন, একটা আমাদের মাইন্ড সেট হয়ে গেছে যে সিরিয়ালটা বাড়ির মহিলারাই দেখে। দিস ইজ সিরিয়ালটা আমি করছি ঠিক আছে, বাট ইটস আ জব ওয়ার্ক, ইটস নাথিং ইস ক্রিয়েটিভ আই এম ডুইং। আমি একটা পিচ করে আমাকে বলা হয়েছে তোমাকে এই টাকার মধ্যে বানাতে হবে, তার থেকে আমার প্রফিট যেটা সেটাকে রেখে সেভাবে বানিয়ে দেওয়া। মানে যেভাবে সিনেমা বানান সেরকমভাবে সিরিয়াল। Definitely. Cinema is a job. Cinema is my property. Serial is a property of the channel. So I am just a job worker. You can say that I am maybe a vendor. So, তো এইটা যেটা বললেন, আমার চেনা খুব পরিচিত একজন আমার ক্লায়েন্ট ছিলেন, উনিও প্রডিউসার। আর একজন কোনো একটা সময় আমার বিজনেস পার্টনার ছিলেন, একজন উনি ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার ডিরেক্টর। তো একটা খুব হাসির কথা যে আমি প্রথম দুজনকে জব করার চেষ্টা করেছিলাম, কারণ এই ডিরেক্টর প্রডিউসার খুঁজছিলেন, আর এই ডিরেক্টরের কাপ করলে সাধারণত হিট, কারণ উনি যেরকমভাবে পানা। তো আমার ক্লায়েন্টকে নাম নিচ্ছি না, ক্লায়েন্টকে যখন জিজ্ঞাসা করলাম যে আপনি এটাতে প্রডিউস করবেন, বললো ও আমাকে নেবে না প্রডিউসার হিসেবে। কোর্ট লাগলো, কারণ প্রডিউসার পায় না ডিরেক্টরটা। তখন ওনাকেই জিজ্ঞাসা, তোমার পার্টনারকে কেউ বললাম যে আমি ওনাকে বলছিলাম, না 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 ওনাকে দেবো না। কেন? আমাকে কাজ করতে দেবে না। প্রত্যেকটা জিনিসে না গলিয়ে আমাকে আমার যা ভিশন সেটা পুরো বরবাদ করেছে। এবার এনাকে গিয়ে বললাম যে আপনি এত ইন্টারফেয়ার প্রডিউসার হিসেবে করে, প্রডিউসারের কাজ তো জিনিসটা সেট আপ করে দিয়ে টাকা বললো, তাহলে আমি লাগাচ্ছি কেন? আমি যদি ক্রিয়েটিভিটি নিজের না দেখাতে পারলাম তাহলে আমি লাগাচ্ছি কেন? এর ঠিক উল্টোটা শুনি আপনার ব্যাপারে, যে সব কিছু রেডি থাকে কিন্তু তারপর হয়তো শুটিংও দেখতে আসে না, যাই না, খুব কম। আমার ডিরেক্টররা আমাকে জোর করে আমার স্ক্রিপ্ট শোনায়। হ্যাঁ, জেনারেলি মানে আমি যেটুকু একটু আগে আপনাকে বলছিলাম যে ইভেন দ্যাট পার্সন, I have faith on the director's vision, his conviction, his approach towards film. That is what I look, how honest he is to that product, how commitment he is there. Because ওইটা যে ঠিক থাকবে, সি একটা ডিরেক্টরকে সে তো তার কাজটা ভালো জানে, তাকে আমি আবার কী বলব? হি নোজ আই শুড নট give idea to think that I know less than him.
But once the film is completed, then I only listen to myself. I don't listen to him. Because that is my work. To market the film, to release the film, to do publicity of the film, that I think I know better than him. So I don't listen to it. So I generally don't interfere on the process of making film. I only come when the film is complete and ready to go to the market. আপনি এই কথাটা বলে আমার খুব উপকার করলেন, কারণ পরের প্রশ্নটা আমি কীভাবে করবো সেটা আমি ভেবে পাচ্ছিলাম না। একজন আপনারই নির্দেশক, ওনার যত ভালো সিনেমা বানিয়েছিলেন তত ভালো হলে চলে। তো তাকে যখন আমি জিজ্ঞাসা করলাম যে কেন চলেনি, এবং দেখতে পাচ্ছিলাম না, মানে প্রচারেও দেখতে পাচ্ছিলাম না, না আর একটু প্রচার করলে তখন প্রডিউসার না প্রচার করতে চান, ওকে আখেরে তো তার লাভ। তো বললো না, ধরো প্রডিউসার 1 কোটি টাকা, জাস্ট আমি হিসেবের জন্য বলছি, 1 কোটি টাকা যদি উনি লগ্নি করে থাকেন, আমি 6 মাস ধরে সিনেমাটা বানিয়েছি, উনি আগেই 1,20,00,000 উনি ওটিটিতে ওটা বিক্রি করে দিয়েছেন। তবে 6 মাসে 20% রিটার্ন উনি পেয়ে গেছেন। এবার প্রচার করলে ওটা তো আবার রিস্কি গে, মানে প্রচার করলেই যে হলে লোক আসবে তা তো নয়, প্রচারের একটা খরচ আছে। তো হলে লোক নাও এলে তাও চলবে, কারণ আমার 20% এসে গেছে ঘরে, আমি ওই রিস্কটা নেব না। এবং সেই ডিরেক্টর, তখন আমি জানতাম না আপনার, এটা আমি 1 বছর মতন আগেকার কথা বলছি। তো বলছে এর জন্য কিন্তু আমাদের ডিরেক্টরদের স্যাটিসফ্যাকশন তো আছে যদি হল ভরে, তো কিন্তু উনি আমার কথা শোনেন না প্রচারের ব্যাপারে। আমি যতদূর জানি, মানে কলকাতা শহরে আমার চেয়ে ভালো প্রচার কেউ করে না। যেটা শিবও পড়ে, আমার চেয়ে বেশি প্রচার কোনো ছবিতেও করে, অ্যাজ ফার অ্যাজ আই নো। একটা কথা আপনাকে বলি, প্রচার মানে এই নয় যে কলকাতা শহর জুড়ে হোর্ডিং দিয়ে দিলাম প্রচার। মানে অনেক এক্সাম্পল আছে, আমি প্রচুর হোর্ডিং দিয়েছি কিন্তু হলের লোক পাইনি। 300 হোর্ডিং দিয়েছি। একটা ট্রেন, মেট্রো ট্রেন সাজিয়ে দিয়েছে, তো নামই জানি বা ট্রেন। সো এন্ড অফ দ্য ডে আপনি রিসেন্টলি দেখবেন মানুষীদের একটা ছবি বেরিয়েছিল। সো এন্ড অফ দ্য ডে আমাদের এই বাংলা মার্কেটে মহাত্মাসির দ্য বেস্ট প্রচার। মহাত্মাসির বাঙালি একটা কথা হলো, বেঙ্গলিস্ট আর ভেরি জুডিশিয়াস অ্যাবাউট স্পেন্ডিং। দে আর ভেরি জুডিশিয়াস, দে হ্যাভ দেয়ার মাইন্ড, দে আর ভেরি জাজমেন্টাল। সো ইট ইজ ভেরি ডিফিকাল্ট to cheat them, and very difficult to bring them in the cinema hall through only publicity. Publicity is an awareness. That doesn't mean সেই লোকটা ছবিটা দেখবে। আমার একটা ট্রেলার করে আমি দেখলাম 10 লাখ ভিউ হল, that doesn't mean যে 10 লাখ লোক কালে আসবে। So there are certain things, see, now প্রচারের is there any মাপকাঠি যে এইটা হলেই এই প্রচারটা ভালো হয়েছে? Tell me. It's a perception. আপনার মনে হয়েছে, ওনার মনে হয়েছে প্রচার হয়নি, আমার মনে হয়েছে খুব বেশি প্রচার করেছে। সো দিস ইজ আ ডিফারেন্ট থিং। মানে দ্যাটস সব প্যারামিটার না, যে একটা প্রডিউসার যদি 100টা হোর্ডিং ধরে তারা ভালো প্রচার করে। ভালো প্রচার খারাপ প্রচারটা পড়ে কথা। আমাকে যদি আপনি বলেন, আই ট্রিট এভরি রিলিজ অফ মাই ফিল্ম ইজ লাইক গিভিং মাই ডটার ম্যারেজ। আই ট্রিট লাইক দ্যাট। এটা সবাই জানে। মার্কেট আমি ভালোবাসি ধুমধাম করে ছবি রিলিজ করতে, কারণ ভালো লাগে ওটা, দ্যাট ইজ এ কিক। এবং একটা প্রডিউসার, আমাদের মতো প্রডিউসারের সবথেকে বড় কিক হচ্ছে কি জানেন তো, when we see the হাউসফুল বোর্ড। আমি তো আমার কথা বলি, সো why I won't do it? আজকে ওইটাই তো আমার টাকা ফেরত আসা নিয়ে। ছবি ওটিটিতে বিক্রি করার জন্য আমি ছবি করিনি। আই নো 10 বিজনেস, আমার অন্য বিজনেস আছে বলে আমি ছবিতে এসেছি, where I can make 20-30% return. Film, I don't do that. Film in our concept is different. I do film to create an identity. I do film because I am passionate about it. Because I know if tomorrow, if I have 10 good films in my credit, I will remember for that. But I won't be remembered for if I have 10 bungalows and 10 cars. No one even write about it. But if I have 10
get 2 national award, 3 national award, people remember that. So I am not a fool, I know that. কিন্তু আবার সেটাই যদি একটু তর্কের মধ্যে যাচ্ছে বাঙালি তো তর্ক করবেই, কিন্তু অ্যাওয়ার্ডটা আবার সেই ডিরেক্টরের উপরে চলে যায়। হ্যাঁ, তো এর জন্য এটা তো একটা খুব মানে অদ্ভুত কমপ্লিকেটেড প্রডিউসিং ব্যাপারটা একটা অদ্ভুত কমপ্লিকেটেড জায়গা, মানে যেখানে অনেকে টিপিক্যালি আপনার মতো, কারণ আমি চৌধুরীর সাথেও তো অনেকক্ষণ ধরে কথা বললাম, ওগুলো দেখি এটা তো সেই রকম ব্লকবাস্টার হওয়ার সিনেমা নয়, কারণ এটা একটা মননশীল লোকেরাই দেখবে। আর যারা এখনকার যারা টিনেজে যারা মৃণাল সেনকে অতখানি দেখেনি, তারা এই সিনেমাটা দেখেই হয়তো চিনবে, কিন্তু তারা তার আগে দেখবে না যদি না তারা ফিল্ম লাইনের হয়। তো তাতেও আপনি এই সিনেমাটাও পড়েছেন। তো সেই জায়গাটাতে হয়তো বা এটা পয়সা আমরা সবাই চাই খুব ভালোভাবে আসুক, কারণ আপনি আরও না আমি একটু আগে এটা দেখে তো এটা আপনি নিশ্চয়ই ডিসাইড করেননি যে আপনি এটা করবেন। ডেফিনেটলি আমি একটু আগে আপনাকে বললাম না, ইজ নট আ গুড ফিল্ম, ইজ অলসো নিড দ্য স্যাক্রিফাইস অফ ইনোভেশন। I knew it's not a commercial film, but this film will give me an identity. I love it. What you say, দেখুন অনেকে রোজ যে মদ খাই শুধু জানে যে দিস ইজ injurious to health. আপনি সিগারেট যারা খাই এগুলি দেখে I know that I might, but sometimes you enjoy when you make loss. The process of making a film in itself is very enjoyable for me. If you've done thinking of making a film, going through the process, releasing it all together, if you say. So I am entertaining myself by making a movie. আমার ভালো লাগছে, I feel good, I feel happy. So I don't, when you spend money to buy happiness, that is also a loss. When you travel to you're spending money, that's a loss if you count. আপনি খরচা করছেন তো, but end of the day you are happy. It's same with me. Awesome, but I have enjoyed that. আমি বাইরে বিদেশে ঘুরতে না গিয়ে একটা কী বলে শিপের একটা না পড়ে শুজ না পড়ে আমি নো somebody, but I'm happy end of the day. If you are happy with that, I'm happy with this. একটা সুন্দর বাবা যেতে পারে। এতদিন ধরে অ্যালুমনি অ্যাসোসিয়েশনের সাথে কাজ, এবং মোটামুটি যতদূর আমি জানি সেন্ট জেভিয়ার অ্যালুমনি অ্যাসোসিয়েশনের যে প্রশস্তি পুরো বিশ্বে, সেটা এই সময়টাতেই হয়েছে। অনেকগুলো দেশে অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে, পশ্চিম বাংলায় অনেকগুলো অ্যাসোসিয়েশন, ভারতে অনেকগুলো অ্যাসোসিয়েশন। তো এই পুরো জিনিসটা হলো কীভাবে? সেন্ট জেভিয়ার্স আমার কাছে খুব মনের জায়গা, খুব দুর্বল জায়গা। আই হ্যাভ গ্রোন আপ দেয়ার। আমি একজন টিনেজার থেকে অ্যাডাল্ট ওখানে হয়েছি, ট্রেন করেছি ওখানে, রাজনীতি শিখেছি ওখানে, সাকসেস পেয়েছি ওখান থেকে, পরিচিতি পেয়েছি ওখান থেকে, লোককে চিনেছি ওই প্ল্যাটফর্ম থেকে। সো when I'm happy I go there, when I'm sad I go there. সেন্ট জেভিয়ার্স থেকে আমি সবসময় পেয়েছি, কোনদিন ওটা ফেরাইনি সেন্ট জেভিয়ার্স। অ্যান্ড আমার বাড়ি বলতে পারেন, শ্বশুর বাড়ি বলতে পারেন, সবই কিন্তু সেন্ট জেভিয়ার্স। সো আই হ্যাভ ডিফারেন্ট ফিলিং ফর মাই আলমা মাটার। আই এম ভেরি ইন্ডিটেড টু মাই কলেজ দ্যাট ইট গিভেন মি হওয়া মানুষ তৈরি করেছে। আমি when I was started my discussion, আমি আপনাকে বলেছিলাম না যে ওই স্কুল থেকে যখন কলেজে আছি, দ্য ডে আই গট মাই আইডেন্টি কার্ড, ইট গেভ মি আ ডিফারেন্ট, আমাকে বললো আই ওয়াজ কমপ্লিটলি চেঞ্জ ম্যান, মাই কনফিডেন্স লেভেল। কেন আমি সবসময় বিশ্বাস করি যে একটা মানুষের সব থেকে তার বড় পুঁজি হচ্ছে তার কনফিডেন্স, নট মানি। দ্যাট কনফিডেন্স আই গট ইন দ্যাট, what the পড়াশোনা, the environment, friend circle, the gentry I got. I came to people, so many friends, still I have relation with them. They have helped me in my work, in my progress. অনেককেই আমার বেশিরভাগ যারা আমি সবসময় পছন্দ করি, যারা আমার কলেজের, তাদের সাথে কাজ করতে অনেকের সাথেই করেছি। বেশিরভাগ ডিরেক্টরি আমার সেন্ট জেভিয়ার্স, অনেক দত্ত, অরিন্দম শীল, প্রতিমদি গুপ্ত, বেশিরভাগই তারা খুঁজি, পেলে আই অলওয়েজ প্রিফার। সো তো সেখানে যখন আমি প্রথম আই বিকেম
I was a part of the governing council of St Xavier alumni when I was a student leader, when I was a GSEC. Another constitution-wise, student secretary is one of the governing board member as a student rep in there. So I was used to those people when I was student itself. So I was, I met তখনকার যারা alumni ছিল, I met them when I was a student. আমার মনে আছে ওদের সাথে মিলে তখন মাদার টেরিজাকে নিয়ে এসেছিলাম। দ্যাট টাইম এইডসের অ্যাওয়ারনেসের বিশাল একটা ক্যাম্পেইন চলতো, ড্রাগস, অ্যান্টি এইডস, এইটা খুব চলতো। তো we had a program when I was fortunate to share stage with Mother Teresa. So it was way back in 1992 when she came in one of our program. I met আমরা যাওয়া করেছিলাম, তো that time I first met to সত্য ওই সত্যের ছেলে মেয়ে দুজনেই আমার চেয়ে বসে জুনিয়ার ছিল কলেজে। So through them I met her. এক সেকেন্ড থামাচ্ছি, আপনার কাপতে মনে হয় কফি এসছে বলেছিল। হ্যাঁ, রোল করছে, হ্যাঁ রোল করছে। তো সো এই দিস ভাস্ট থিং, মানে আমার যে চিন্তাধারা যে ক্যান থিঙ্ক বিগ ওয়ার্ল্ড ইজ আওয়ার the place we should not, আমি কোনো জিনিস কনসেন্ট্রেট করিনি, but I was not focused only India or focused only West Bengal. So এই যে this whole process transformation in my life, it happened in Xavier, so I'm very indebted to them, to the college, and especially I came across with so many beautiful others, Jesuit others. They have taught, I in fact have learned a lot from them. Discipline, punctuality, and a lot of things, values of life, manushke, how to know a person, how to reach out to the needy. So these are all things I've learned from them. I have seen their life. I very closely watched them. At a Jesuit life, তারা কত কিভাবে হয়, কিভাবে তারা 14 বছর ট্রেনিং পর একটা ফাদার ফ্রমটা পাই। I'm fortunate that I've came across with so many Jesuit priests that have shaped me. So alumni association 2007 I first became the secretary, and 7 থেকে 9 আমার ফার্স্ট hearing test ছিল প্রথম। Then again I became in 2011, তবে 11 থেকে 17, আবার 21 থেকে এখন আছে। তো 2010-এ সেটা আমাদের ছিল 150 years of St Xavier's। তো 150 years of St Xavier's আমরা সারা বিশ্বে সবাইকে ডেকেছি, বাট তখন we realized that it's not possible for everyone to come, but it is possible for us to go and meet them. So then we started forming chapters, Bombay, Delhi, Bangalore, Guwahati, plus Shiliguri. India-তে 5টা চ্যাপ্টার আছে, প্লাস all over the world we have 10 chapters. USA-তে আছে 2 জায়গায়, কানাডায় আছে, UK-তে আছে, সাউথ আফ্রিকায় আছে, তারপরে আপনার লাক্সামবার্গে আছে, we have in Singapore, Melbourne, Bangladesh, Thailand. চ্যাপ্টারটা খোলার পর then we thought of having একটা বছর ন্যাশনাল মিট, একটা বছর ইন্টারন্যাশনাল মিট। তো জেনারেলি ইন্টারন্যাশনাল মিট এই বিভিন্ন ডেস্টিনেশনে হয়। তো অ্যাজ অফ নাও we have done 8 international meet and 5 national meet. So this is how we connect. আমি দেখেছি there is the sense of belongingness within our fraternity. Xaverian fraternity সরকার টানি, একটা দুর্বলতা আছে, আমার নিজেরও আছে, আমি নিজেও দেখেছি। আমি একটা প্রশ্ন করি এখানে, আমি তো জেভিয়ার্সে পড়াশোনা করার সুযোগ পাইনি, একমাত্র আমাদের কলকাতাতেও দেখেছি যে গাড়ির উপরে স্টিকারে পুলিশ, অ্যাডভোকেট, ডাক্তারদের আলাদা স্টিকার লাগানো থাকে, আর জেভিয়ারিয়ান, আর কোনো কলেজ স্কুল আমি দেখিনি এটা লেখে। এই যে গর্বটা, এটা ঠোকানাই হয় কীভাবে স্টুডেন্টদের মধ্যে, যে আজকে যদি সেন্ট জেভিয়ার্সের জন্য আমাকে একজন বলেছিল, সেন্ট জেভিয়ার্সের একটা ঘটনায় আমি খুব বিরক্ত ছিলাম। তো বলছিল সেন্ট জেভিয়ার্সের এই মস্টে কোনো দিন করে যাবি না, কারণ উকিল পাবি না, কারণ যত বড় অ্যাডভোকেট সবাই জেভিয়ারিয়ান, কেউ জেভিয়ার্সের এগেনস্টে দাঁড়াবে। যেখানে আজকে হিনাস ক্রিমিনালসদের এগেনস্টেও লোকজন দাঁড়াচ্ছে, সেখানে
জেভিয়ার্সের এগেনস্টে কেউ দাঁড়াবে না। তো এই জিনিসটা ঢোকে কীভাবে? দেখুন, একটা দিস হ্যাড বিন আর্ন, এই যে জিনিসটা দ্য সেন্ট জেভিয়ার্স হ্যাভ আর্ন। একটা কলেজ দীর্ঘদিন ধরে টপ 5-এ আছে, একটা কলেজ যে এই শহরে এতগুলো দিগ্গজ দিয়েছে। আপনি এখনও যদি ওয়েবসাইট গিয়ে চেক করেন, উইথ কোয়ালিটি এডুকেশন সেন্ট জেভিয়ার্স যা ফিজ নেয় সবার চেয়ে কম। স্কুল কলেজেস গো অ্যান্ড চেক ডিপিএস কত নেয়, হেরিটেজ কত নেয়, সেন্ট জেভিয়ার্স কত নেয়। দিস ইজ ওয়ান থিং। সেকেন্ড থিং, 25% of the student আমরা কনসেশন স্কলারশিপ দিই। They are very kind. The fathers are very kind. If it's genuine problem, আমাদের একটা নীতি আছে, if a student deserves follow a seat in St Xavier's and he can't afford to pay the fees, he should not be denied. He should be given a concession or a scholarship. Second thing, we have started a second generation. First generation learner. কোনো ফ্যামিলির কোনো বাচ্চা যদি ফার্স্ট জেনারেশন কলেজে যাচ্ছেন, তাকে আমরা অ্যাডমিশন দিই, শুধু অ্যাডমিশন দিই না, তার ফিসটাও আমরা অ্যালুমনাই থেকে বের করি। মানে আমার হাত ধরে 5জনকে আমি জানি, আমি ইন্টারন্যাশনাল পার্লামেন্ট মেম্বার, তার যে বারম্যান ছিল তার ফার্স্ট আমাকে বলেছিল, তার ছেলেকে আমি পড়েছিলাম। আমাদের আপনি যে সেন্ট জেভিয়ার্সে ঢোকেন ব্যাক গেটে ঢুকতেই বাঁ হাতে বড় একটা ভ্যাট আছে। তো এই ভ্যাটটা একটা আমাদের কর্পোরেশনের লোক দীর্ঘদিন ধরে এটা পড়ে, ওনারও জীবনের ইচ্ছা ছিল যে ছেলে এসে ডিভিজে পড়ে, ফার্স্ট তাকেও আমরা দিয়েছি। তো অনেক কিছু পড়েছি, এটা গেল একটা। সেকেন্ড থিং, সেন্ট জেভিয়ার্সের সব থেকে বড়ো শহরের থেকে সব থেকে মানে সেন্ট জেভিয়ার্স হ্যাভ ডান লট ফর দ্য সিটি। আমরা 2014-তে রাঘবপুর, এখান থেকে টালিগঞ্জের 20 কিলোমিটার দূরে, ওখানে উই হ্যাভ স্টার্টেড রুরাল ক্যাম্পাস। ওই এলাকাটা 70% কি 80% মেয়েদের বিয়ে হয়ে যেত আফটার ক্লাস 12। বিকজ পড়াশোনা করার কলেজ ছিল না, যে কলেজে এত দূরে ছিল, যাতায়াতে যা খরচা লাগতো সারাদিনে, তাদের ওই বাবা মাদের ইনকাম দেয় বছরের। সো ওয়েন উই স্টার্টেড, এখন অন অ্যান অ্যাভারেজ 70% স্টুডেন্টস আর গার্ল ওখানে। এবং উই হ্যাভ স্টার্টেড পিএইচডি। আমি 2014-তে পড়েছি। নাও লট অফ স্টুডেন্টস আর ওয়েল প্লেসড, সাম হায়দ্রাবাদ, ওই বম্বে, বিভিন্ন জায়গায় দে আর ভেরি ওয়েল প্লেসড। সো দিস ইজ অলসো সেন্ট জেভিয়ার্সের অবদান এই রাজ্যের প্রতি। তারপর আমরা অ্যালুমনাই থেকে ইফ ইউ সে আজকে ইউনিভার্সিটি সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি পুরোপুরি অ্যালুমনাই দান। হ্যাঁ, এবং আমাদের যে প্রিন্সিপাল যেমনি বলেন, ইটস এ কেস স্টাডি, অ্যালুমনাই কেস স্টাডি। এটা আমরা সারা বিশ্বে যে চ্যাপ্টার করেছিলাম, তো একটা উদ্দেশ্য ছিল টু কারেক্ট ফান্ড ফর দিস ইউনিভার্সিটি। অ্যান্ড ইট ওয়াজ ওই এরা মাইনরিটি ইনস্টিটিউশন, আমরা গভর্নমেন্ট থেকে কিছু পাই না, বাট প্রেজেন্ট গভর্নমেন্ট হ্যাজ গিভেন দ্য ল্যান্ড টু আস অ্যাট পার government rate. That was very nice of the government to give us, because the government also knew that if it is given to St Xavier will deliver. It's not that we failure. এবং আমরা 3 বছর 2013-তে আমরা ফাউন্ডেশন স্টোন লেইং সেরিমনি করেছিলাম। 2017-তে we started the college. Now we have MBA, now we have law, BCom, commerce section, arts section, science section, full-fledged আমরা চালু করে দিয়েছি। So this is, and what not, if you see, we have produced 3 chief minister, Siddharth Shankar Rai, Jyoti Basu, Hassan Surabardi. We have produced people like Rabindranath Tagore, Tarashankar Bandyopadhyay, Jagdish Chandra Bose. তারপরে রিসেন্টলি উৎপল দত্ত, রাজ কাপুর কোনো স্টুডেন্ট ছিলেন, সৌরভ গাঙ্গুলি, লিয়ান্ডার পেস, 3জন নাম মনে পড়ছে না, হকি প্লেয়ার হু হ্যাভ প্লেড ফর ইন্ডিয়া অ্যান্ড গট অলিম্পিক গোল্ড। সো যে কোনো ফিল্ডে ইফ ইউ সি সেন্ট জেভিয়ার্সের কেউ না কেউ, ইভেন দ্য ওয়ার্ল্ড রিচেস্ট পিপল লাইক হেলেন মিত্তল, এখানকার সঞ্জীব গোয়েঙ্কা, হর্ষ নেওটিয়া, দ্য বিড়লা ফ্যামিলি, দ্য খৈতান ফ্যামিলি, all from St Xavier. So St Xavier have given the city a lot of things with quality education, the dedication of the fathers, the special care. আমরা যদি কোনো পুরনো জেভিয়ার্স যারা এখন 60-70 বছর বয়স কথা বলবেন, সে the first thing, the memory is the fathers, Father Joris, Father Malik, Father Howard. The memories are there. এখানে একটা জিনিস আমার জানার ছিল, আগে তো বিদেশ থেকে আসতেন ফাদাররা, সেটা বন্ধ হয়ে গেল কেন? সেটা গভর্নমেন্ট ল, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট বোধহয়
60 something, they made a law that no father from outside can come. আগেকার যারা এসেছিলেন তখন সবাই তো সিটিজেনশিপ নিয়েছিল। হ্যাঁ, তারপরে ওই তো মানে ভিজিট করতে এলো কিছুদিনের জন্য, ঠিক আছে, বাট ওই থেকে এসে থেকে গেল, এটা বন্ধ হয়ে যায়। তারপর থেকে ইন্ডিয়ান ফাদার, ইন্ডিয়ান ফাদার্স মানে বাইরে থেকে এলে হেড করতে পারবে না ইনস্টিটিউট। এখনও দেখুন আমাদের যে সংস্থা আমাদের কলেজ চালায়, জেজুইট অর্গানাইজেশন, they are now still the world largest education chain, and even in India we are the world largest. In India we are the largest education chain. তো এই যে বাইরে ইন্টারন্যাশনাল চ্যাপ্টারগুলো আছে, বাইরের জেসুইটস কলেজে এক্স জাভেরিয়ানের সন্তান বলে একটু রিল্যাক্সেশন পায়। Admission I don't think, sometimes but but I don't think, because every institution have their own way of. India হয়তো ততটা দেয়, কিন্তু বাইরে খুব একটা দেয় না। মানে যেই কলেজের ছাত্র সেই কলেজ হয়তো দেয়, বাট ধরুন কেউ তো কলকাতা থেকে পাস করেছে, তার ছেলে তো বোম্বে জেভিয়ার যে গেল, আই ডোন্ট থিঙ্ক দেয়। আচ্ছা, আমার তাহলে কয়েকজন ছিল যাদেরকে বলতাম না, সেলিউসের তো একটা আলাদা গরিমা আছে কারণ। এবং আমাদের আরেকটা কথা জাস্ট বলে রাখি যে আমাদের অ্যালুমনাই অ্যাসোসিয়েশন, এটাকে তো প্রথম তৈরি হয়েছিল 1927 সালে, অ্যান্ড দ্য ফার্স্ট 2 ভাইস প্রেসিডেন্ট ওয়াজ রবীন্দ্রনাথ ঠাকুর অ্যান্ড জগদীশ চন্দ্র বোস। এটা দুজন প্রথম ভাইস প্রেসিডেন্ট হয়, কিন্তু ওই রেজিস্টার্ড বা যেটা হয় আরওসি করে যেটা বলে, সেটা 1985-এ হয়েছিল। ফার্স্ট ইট ওয়াজ ফর্মড ইন 1927, and the founding vice president are Rabindranath Tagore and Jagadish Chandra Bose. খুব মানে রোমাঞ্চ লাগে শোনার, কারণ সেটিংস সম্বন্ধে অনেক কিছু অডিওয়ে তো মানে লোক কথা। হিরালাল সেনকে যাকে বলা হয় প্রথম ইন্ডিয়ান হোমিওপ্যাথি, ওনাকে ফার্স্ট ক্যামেরা শিখিয়েছিলেন ফাদার লাফো, সেন্ট জেভিয়ার্সের ফাদার, ম্যাজিক ল্যান্টার্ন যেটা বলা হতো। শি ওয়াজ দ্য পার্সন হু ফার্স্ট ন্যাবে ওনাকে শিখিয়েছিলেন, দেখিয়েছিলেন। After the home away from four St Xavier কলেজের ওই অ্যালুমনি অ্যাসোসিয়েশনে গড়বে, কারণ কোথাও না পাওয়া গেলে ওইখানে আছে। I'm more comfortable there than in my office. When I go back, I connect with the youth. I connect my youth. When I'm youth that serious, when I go there, I feel that thing. It's very important for me. I get recharged when I go there. When I with the students, it's a different feeling. Totally different feeling. হ্যাঁ, কারণ আমি দেখেছি অ্যাক্রস দ্য এজ গ্রুপ, এখনকার যারা স্টুডেন্ট থেকে মানে 7-8 বছর আগে যারা পাস করেছে, সবাই আপনার সাথে সবাই কমফর্টেবল, বললেই একদম সবারই বন্ধু। তো এই ফিলিংটা কেমন লাগে? Definitely, I enjoy it. I enjoy it. আচ্ছা, আমার অফিসে যে বেশি I enjoy sitting there. তো অন্য কিছু আর এগোনোর আগে একটা জিনিস, কারণ আমাদের এটা তৈরি করি আপনি এবং প্রডিউসার, আমাদেরও তো স্পন্সরের উপরই নির্ভর করতে হয়। তো আড্ডা মারতে 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 মাঝে মাঝে ভুলে যাই। তো আমাদের স্পন্সর মণিপুরা আয়ুর্বেদা, তো ওরা আপনার জন্য কয়েকটা জিনিস পাঠিয়েছে। তো ওরা এসেনশিয়াল অয়েল বেসড ন্যাচারাল প্রোডাক্ট বানায়, তো এইটা পাঠিয়েছে। এইটা বেশ এই যে ডিসপেন্সারটা আছে, ডিফিউজারটা, এই ডিফিউজার বলে এটাকে, উপরে দেখবেন কয়েকটা স্টিক আছে, স্টিকগুলো রেখে এই অয়েলটা ওইখানে দিলে ওটা স্টিকের মধ্যে শুষে পুরো ঘরটা ফ্রেগনেন্ট করে দেয় আর কি। তা এটা আমাদের নাইট জ্যাসমিন, যেটা রাত কি রানী বলে, সেইটা মানে ওনার ওইটার অনেক আয়ুর্বেদিক বেনিফিটও আছে, বেশ সুন্দর। এটার মধ্যেই রাখতে পারবেন, এটা খুলে দিতে হবে জাস্ট। আর তার সাথে একটা প্যাকেট পিউরি পাঠিয়েছে, এটা কোথাও টাঙিয়ে রাখলে এটাও প্রেগনেন্ট হয়ে যাবে। এমনিতে ওরা convey my gratitude and thanks to them.
তো ওদের মণিপুরের আয়ুর্বেদার এমনিতে অনেক অন্য আয়ুর্বেদিক প্রোডাক্টসও আছে। তো দে আর বেসড ইন ক্যালকাটা। হ্যাঁ হ্যাঁ, আপনার মতন না, এরা হ্যাঁ মুর্শিদাবাদের ছেলে। হ্যাঁ, তো মানে আমার রুটস আর মুর্শিদাবাদ। হ্যাঁ ওরও রুট ও মুর্শিদাবাদে, ও জ্যান এমনিতে। আমার এখনো চাষের জমি আছে, আপনি জানেন। I can easily write that I'm a farmer also. পৈতৃক সম্পত্তি, যখন বাবা বেঁচে ছিলেন তখন আমি বাবাকে বলতাম যে কেন কে দেখবে এগুলো বেঁচে দেওয়া করে, তো ওদের পৈতৃক সম্পত্তি আমি জীবিত অবস্থায় কোনদিন বেচবো না। হি পাসড আউট ইন 2010। তার আগে অব্দি জমি কী, কোর্ট কী, সেটাও জানতাম। তারপরে এনি হাও আমিও রেখে দিয়েছি। আই ডোন্ট নো আমার মেয়ে যাবার আগে বাবাকে কোথাও ডোনেট করে দিয়ে তো অবশ্যই করে ট্রাস্ট এবার কিছু দিই। তবে এখনও আছে, আই কেপ্ট ইট, এখনও চাষ করে, চাষ হয়। ওদের ওয়ান অফ দ্য পার্টনার্স হচ্ছে জ্যান, এমনিতে জ্যান, কিন্তু ওই যে নবাবের কয়েকদিন জ্যান আজিমগঞ্জ এরিয়ায়, আজিমগঞ্জ মুর্শিদাবাদ এরিয়ায় অনেকগুলো জ্যান আছে। কিন্তু এখন বাংলাতেও ওই মুর্শিদাবাদের টোনে বাংলা বলা, হ্যাঁ পুরোপুরি বাঙালি হয়ে। জগৎ সেটের সব লোকজন তোমার আত্মীয় বলে ওদের। হ্যাঁ, তো ইউজ করবে। শিওর ডেফিনেটলি আই উইল ইউজ ইট। আর এবার আর দু তিনটে প্রশ্নই বাকি আছে। একটা নাম নিচ্ছি, রত্না সাহা, নামটা মনে পড়বে? আর আপনার বোস হয়, বোঝ হবে, টিচার। হ্যাঁ, ইংলিশ টিচার বোঝ। বোস আচ্ছা, ক্লাস টিচার ছিল ক্লাস 4-এ। হ্যাঁ, তার নামটা হঠাৎ উঠে এলো। তো আই ওয়াজ ভেরি ফন্ড অফ হার, বলতে পারেন ওর প্রথম ক্রাশ। তো সেই ক্লাস 4-এর ক্লাস টিচারের তা এখন যোগাযোগ আছে না? শি ওয়াজ ইন গার্ডেন হাইয়ে পড়াচ্ছিলেন, আচ্ছা, একটা কাজের চাপে। আর শি ওয়াজ আমাকে যদি বলেন দ্য মোস্ট বিউটিফুল লেডি আই হ্যাভ সিন ওয়াজ ফার্স্ট। আচ্ছা, তো আমাকে একজন বললো যে এই ওনার নামটা করবে। হ্যাঁ, তাহলে হাসান সেই মাই ফেস চেঞ্জ, একটু ব্লাশিং ফেস হয়ে যাবে, একদম এরকমই বলেছিল হবে, কারণ এখনো Ratna Bose. She was my class teacher when I was in class 4. হ্যাঁ, আমিও তো অল বয়েজ স্কুলে পড়েছি, কনভেন্ট স্কুলে। আমাদের ওই সময় লেডি ক্লাস টিচার হলে আমাদের ভালোই লাগতো। তো এবার আসি একটা জিনিসে, হ্যাঁ, এটা সুবিধাটাই কি, স্ত্রী যখন বন্ধু থাকে তখন অনেক কিছু মানে তার সাথে কথা বললে জানা যায়। হ্যাঁ, এবং ওই বন্ধুত্বের মানে ফোরনটা দেওয়া। তো তাতেই বলেছিল যে ওর ফেভারিট ফার্স্ট টাইম বলতে গেলে অন্তাক্ষরী, কিন্তু গাইতে বলো না। তো গাইলে সবাইকে পালিয়ে যেতে হবে, তো আমরা গাইতেই বলবো না, আমরা গাইতে পারবো না। But actually, I am grown up with watching Amitabh Bachchan, Sri Devi. They are my favorite things. I was listening to R.D. Burman music, Kishore Kumar music. এইগুলো তো বড় হয়েছে তো, আর আমরা তো সমস্ত গানটা আমরা শুনতাম, আমরা তো গানটা দেখতাম না। তো একটা ইয়ে আছে, মানে ন্যাক আছে গানের প্রতি। তো এবার মোটামুটি আমরা শেষের দিকে চলে এসেছি। আরেকটা অ্যানেকডোটের পরে একটা ছোট্ট জিনিস জিজ্ঞাসা করবো, একটা তারপরেই শেষ করবো। নায়াগ্রা ফলসে বেড়াতে গিয়েছিলেন, কিন্তু কোনো একটা কারণে পৌঁছে যাওয়ার পরেও বাস থেকে নামছিলেন না, জোর করে বাসে থাকছিলেন। লোকজন মানে খুব জোর করে নামাতে হয়েছিল, কারণ আপনারা বন্ধুরা মিলে কিছু একটা করছিলেন, মনে পড়ে? হ্যাঁ, তাস খেলছি, মানে হ্যারি ক্যাম্বেল করছিল আর কি, তাস খেলছিল এরিবে পেছন থেকে। তো সেই গল্পটা একটু শুনবো। হ্যাঁ, ওটা আমাদের ছিল ন্যাশনাল, যেটা আপনাকে একটু আগে আমি বললাম যে আমরা বছরে একটা করে
ন্যাশনাল মিট আর ইন্টারন্যাশনাল মিট, ওটা ইন্টারন্যাশনাল মিট সেবার ছিল 2016 কি 17, আই থিঙ্ক 2016। তো আমরা যে ডেফিনেটলি কনফারেন্সে গেলে তো 2 দিন কনফারেন্স হয়, 3 দিন হয়, বাকি তো ডেফিনেটলি এক্সটেন্ডেড ট্যুর করি আমরা। তো ওই একটা ট্যুর ছিল গোয়িং টু ভিজিট দ্য নাইডা ফলস ফ্রম দ্য ক্যানাডা সাইড। তো বাস, ডেফিনেটলি বাস ছিল, তো বাসের পেছনে মানে একটু এরকম ছিল টেবিল। তো আমাদের একটা গ্রুপ আছে, আবার 2-3 বন্ধু বান্ধব আছে, তারা হচ্ছে মানে তাদেরকে আমরা বলি, সে কাপড়টাকে বলি ইন্টারন্যাশনাল গ্যামলার, মানে ও পৃথিবীতে কোথাও গিয়ে যদি ক্যাসিনো দেখে তো সারা রাত ওদের থাকবেই, ওরাই ওদের সব। ওরা 3-4 দিন গ্রুপ মানে খেলেই যাচ্ছে, আর দ্যাট টাইম মানে একটা খুব একটা বড়ো বাজি চলছিল। সো প্লাস সেই জন্য একটু নামতে দেরি হচ্ছিল। দেরি মানে সবাই দাঁড়িয়েই ছিল, নামতেই চাই, নামতেই পাইছিল না। তো priority wise, St Xavier's, film or business? St Xavier, তারপরে তারপর ফিল্ম, তারপর বিজনেস। খুব কম লোকের এত মানে সাহস করে বলতে পারে। ইটস ফ্যাক্ট, যেটা ফ্যাক্ট সেটা বললাম আপনার। আমার সবাই মোটামুটি যাদের সাথে কথা বলেছি, তারা একটা কথা, ইনক্লুডিং আপনার বান্ধবীর স্ত্রী, যে পুরো জগতের সবার প্রবলেম সলভ করে বেড়াচ্ছে, কিন্তু নিজের যখন কোনো প্রবলেম হয় কারোর সাথে শেয়ার করে না, চুপ হয়ে যায়, তাতে বুঝি যে প্রবলেম হচ্ছে। কিন্তু কখনো নিজের প্রবলেম শেয়ার করে অন্য ওইতে চলে না, নিজের প্রবলেম নিজেই সলভ করার চেষ্টা করে। কিন্তু আমাকে কলেজে অ্যালুমনাই সবাই আমাকে বলে যে মুশকিল আসান, দ্যাট ইজ মাই নিকনেম দেয়ার, আর কোনো প্রবলেম। বাট when I am the best when I'm in problem and I fight it back alone. That is the best part of my come out when I'm in corner and in problem. But আপনি একটা জিনিস বিশ্বাস করি কি, দ্যাটস মাই থিঙ্কিং, লাইফে যদি উন্নতি করতে হয়, লাইফে যদি ভালো কিছু করতে হয়, don't have a secure life. You should always have an insecure life. When you have an insecure life, you are alert. Insecurity leads you to success. This is my belief. So I am best where I am cornered. So I don't go to people to solve my problem. I try to solve on my own. I find out the way and I fight back. তো তার মানে আপনি বলছেন যে এই যে এখন যেটা আমি কেন বললাম ইনসিকিউর থাকা ভালো। ইফ আই এম ইনসিকিউর আই এম অ্যালার্ট। আমি ইনসিকিউর, কালকে আমার জায়গায় কেউ দিতে পারে, আমার কি করতে, যদি সিকিউর হয়ে যাই আই উইল ফরগেট দ্যাট নিউ ওয়ান ক্যান ওভারটেক মি। হ্যাঁ, সেটাই বলছি। তো এটা আমি এই শুনে ভালো লাগলো, কারণ আজকাল আমি খুব অবাক হয়ে যাই যে আজকাল তো বিশেষ করে কোভিডের পরে প্রচুর ডিজিটালি প্রচুর সাইকোলজিস্ট কোচিং উঠেছে। তারা সবাই বলে টক টু মি অ্যাবাউট ইউর প্রবলেমস। হ্যাঁ, the more you talk about the problems, the less stress you are in. কিন্তু আমার সবসময় মনে হয় প্রবলেমটা তো থেকেই যাবে, প্রবলেমটা যতক্ষণ না সলভ হচ্ছে ততক্ষণ লেস স্ট্রেস নিয়ে তো লাভ নেই। শান্ত মাথায় প্রবলেমটা সলভ করাটা, যদি বেশি কথা বলে ওই করি তাহলে প্রবলেমটা সলভ হবে না, প্রবলেমটা তো ভাবতেও তো হবে। আমি একটা কথা বলি, ইফ ইট ইজ ইয়োর প্রবলেম নো ওয়ান ক্যান সলভ ইট। সেটাই। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। You take the country Israel. They have become powerful due to insecurity. They are always insecure. You see, you think properly. কিন্তু তারা নিজেদের ইনসিকিউরিটিকে সিকিউর করেছে নিজেরাই, সব দিক দিয়ে উন্নতি করে, সব দিকে উন্নতি করে। দ্যাট আউট অফ ইনসিকিউরিটি, কিন্তু এত উন্নতি করেছে ইসরায়েল বিকজ অফ আউট অফ ইনসিকিউরিটি।
So I believe that if I am in problem, you may be sympathetic towards me. That is a different thing. But the problem have to be solved by me only. Maybe through my inner strength or through my brain. Because see, I have always listened to my heart, not head. আমাকে আমি জিজ্ঞেস করে কেন আমি বলি যে ইন মাদার্স হোম যখন একটা বাচ্চা আসে দ্য ফার্স্ট থিং যেটা হয় সেটা হচ্ছে এইটা দিস থিং দ্যাট মিন গড হ্যাড গিভেন ইম্পর্টেন্স টু দিস থিং মোর দেন দিস থিং সো আই অলওয়েজ লিসেন টু দিস হোয়াট এভার মাই হার্ট সেজ আই ডু ইট নট মাই হেড অ্যাটলিস্ট একটা বিতর্কিত প্রশ্ন জিজ্ঞাসা করছি, আপনি উত্তর না দিতে চাইলে দেবেন না। এই যে সিকিউরিটি নিয়ে যে কথাটা হচ্ছে, তার মানে কি আপনি মনে করেন যে আমাদের যে একটা যারা প্রবলেমে আছে তাদেরকে আমাদের যে একটা নীতি আছে যে তাদেরকে সিকিউরিটি প্রদান করার পলিসি দিয়ে তবে অফ রিজার্ভেশন, সেটাতে আখেরে যারা অ্যাকচুয়াল প্রবলেমটা ফেস করছে তারা তারা প্রবলেমেই থেকে যাচ্ছে, কারণ তাদের মধ্যে এই লড়াকু মনোভাবটা একটুখানি চলে যাচ্ছে। মেবি সি আমি এটা আমার পুরোপুরি আবার আমার আপনাকে বলছি 1947 যখন আমরা স্বাধীনতা পেয়েছিলাম, ইট কেম আন্ডার কস্ট, সাম বিগ কস্ট ইউ হ্যাভ টু পে, অ্যান্ড ইউ নো দ্য ফেব্রিক অফ ইন্ডিয়া। আমাদের যেমন আমরা ফর্চুনেট বলতে পারি ভারতবর্ষে জন্মেছি বলে আমি প্র্যাকটিস 3 রিলিজন ইনফ্যাক্ট I tell me I practice 3 religion, I can speak 3 language. Average Indian কিন্তু তাই করে। Thus, ওদের এক মাইনাস আছে। তো মেবি দ্যাট টাইম ওয়েল 1947 বা তারপরে 20, 30, 40 বছর 50 বছর মেবি রিজার্ভেশন ওয়াজ নিডেড। তো তার একটা সোসাইটির ওয়াজ ডিফারেন্ট। রাজা মহারাজা, আপার ক্লাস, লোয়ার ক্লাস, জমিদার, চাষি, লট অফ ফ্যাব্রিক ওয়াজ ডিফারেন্ট। তো তখন একটা নিড ছিল, বাট আমি বলি আজকের ডেটে ইট শুড বি মেরিট, অনলি মেরিট। দ্যাট ইজ দ্য ওয়ে দি মিনস পারহ্যাপস যখন মিনস থাকে না যেমন সিভিলিয়াস করছে, হ্যাঁ, বাট মেরিট শুড বি দ্য ক্রাইটেরিয়া। মেরিটের পরে যদি তার মিনস না থাকে তখন তার মিনসটা যোগাড়, হ্যাঁ সেটা ঠিক আছে। মানে যেমন সি আমি সেন্ট জেভিয়ার্সটা অনেক মাঝখানে ব্যাচে সেন্ট জেভিয়ার্সের ইজ এ মাইনরিটি কলেজ, সো as per the constitution we can keep 50% reservation, কিন্তু রাখে না, more or less 80 to 85% merit, and in the merit list they don't improvise reservation. Okay, you are alumni, you are a well-wisher, you are institutional recommendation, you are IAS officer, you are IPS officer, you are a donor, you are a sponsor, jai ho, but that comes under this, they don't touch the merit list. এবং দিনের পর দিন টেকিং আজকে শ্রীরাম কলেজ বা সেন্ট স্টিফেন কলেজ দিস অ্যাডমিশন ইজ অনলি থ্রু মেরিট, অল্প সিট স্টুডেন্ট। আমরা এত ভাস্ট স্টুডেন্ট নিয়ে এত লোয়ার ইনকাম গ্রুপ, ফার্স্ট জেনারেশন, আর্মির পিপল কোটা, পুলিশ কোটা, এই ওই এত রকম ক্লাস মেরিট নিয়েও এই স্ট্যান্ডার্ড মেনটেন করি। কিন্তু আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি যে আমাদের এখন আমার মনে হয় এটা যে নাও এখন এই আফটার 75 অফ ইন্ডিপেন্ডেন্স আই থিঙ্ক মেরিট শুড বি দ্য ক্রাইটেরিয়া। এবং সেটাই দেখলেন যে আপনি এই যে এত প্রাইভেট এরা এসে গেছে, প্রাইভেট ইনস্টিটিউশনগুলো এসে গেছে, তো পিপল আর অপটিং ফর দেম গভর্নমেন্টের যারাই না নিয়ে। ইফ ইউ সি দ্যাট একটা ডাক্তার আজকে সরকারি চাকরি না পড়ে যদি সেটা অ্যাপোলোতে পাই, হি ইজ গোয়িং দ্যাট। তো সরকারিতে অনেক রকম থাকে, এই সে দেখলে হয়তো আমার মেরিট আছে কিন্তু সামওয়ান আন্ডার রিজার্ভেশন আমার চেয়ে পেয়ে চাকরি। তো আগে তো আজ থেকে 30-40 বছর আগে এত প্রাইভেটাইজেশন ছিল না। তো আই থিঙ্ক দ্যাট এখন মেরিট শুড বি দ্য ক্রাইটেরিয়া। তো আমার কোশ্চেন ভান্ডার শেষ, আপনার অনেকক্ষণ সময় নিলাম। আপনার এবার যে কারণে আসা পদাতিক নিয়ে যদি আরও কিছু বলেন থাকে তাহলে আমরা শুনতে চাই। পদাতিকটা ওয়াজ এক্সপিরিয়েন্স। পদাতিক আমি একটু তার আগে অপরাজিতাটা বলি।
It was 2020, just after May, June. সবই মানে প্যান্ডেমিক থেকে আমরা একটু কিছু কিছু ছাড় পেয়ে মানে মুক্তি পেয়েছে, মানে লোকজন আসে লোকের বাড়ি যাচ্ছে। তো অনেকদের সাথে কথা হচ্ছিল ছবি নিয়ে কিছু পড়া যায় না যায়, তো ড্রপ ইন টু হিজ হাউস ওয়ান ডে। তো অনেকদা আমাকে দুটো তিনটে গল্প শোনালো, এরা এরকম ভাবা যেতে পারে, এরা করতে পারে। তারপর ঠিক আমি উঠবো তখন আমাকে অনেকদা বললো যে আরেকটা গল্প আছে, কিন্তু ওলে হয়তো খুব ভালো হয়ে যাবে না, লোকে মারবে। কনসেপ্ট লেভেলে আছেন ডেভেলপ করতে, তো হিনি কনসেপ্টটা শোনায় না, আমি এটাই করব, তুলে ভুলে গেলাম আমি এটাই করবো। হাউ দ্যাট অপরিচিত দিয়ে হয়, অপরিচিত ক্ষেত্রেও আমরা অনেক স্ট্রাগল করেছি। আমরা 2 বছর ধরে ছবিটা বানাতে হয়েছে, কেননা সেকেন্ড আবার একটা উইভ এলো কোভিডের। তারপরে আমরা 2020-তে আমরা ওই কাশফুলের সময় বন্যা হয়ে গেল, তখন বন্যাতে আমরা করতে পারলাম না শ্যুট। সো উইটেড ফর 1 more year। তো পদাধিক যখন আমাকে 2022-এ আমাকে সিহিত করলো, আমার মনে আছে আমাদের পাড়ার পুজোর সময় এলো একদিন। তো আমার বন্ধুর বাড়িতে বসে, কোন পাড়ার পুজো এটা? হাজারা উদয়ন সন্ধ্যে যেটা, ও সেটাতেও তো আপনি কমিটিতে। হ্যাঁ আসি। তো হি টোল্ড মি দ্যাট এরকম আসে 2023-এ বোধহয় মিনাল দাঁড়িয়েছিল 100 years, তো দ্যাটস ডু ইট। তো আমাকে বলার পর আমি তো এক কথায় রাজি হলাম, প্লাস আমাকে বলেও ছিল ইট উইল বি আ লং মানে বিগ বাজেটেড মুভি। তো দেন সাম জার্নি স্টার্ট অ্যান্ড অনেক কিছুই আমরা ভেনিসে গিয়ে শ্যুট করেছি, মুম্বাই শ্যুট করেছি, প্রায় 28-30 জনের শ্যুট করেছি, টোটাল শুটিং বোলপুরে করেছি, ঝাড়খণ্ডে করেছি। তো ইটস আ বিগ, তারপরেও যেটা বড় চ্যালেঞ্জ ছিল, উই হ্যাভ ইউজড সুনীল চৌধুরীর গান আনপাবলিশড তু জিন্দা হয়, যেটা শৈলেন্দ্র লিখেছে। সো ওটাও রাইটস আমরা কিনে সোনালিকা এবং অরিজিৎ সিংকে দিয়ে তাই গেছি। তারপরে সুমন চ্যাটার্জি একটা গান গিয়েছে, তারপরে ও আলোর পথযাত্রী, ওটাও সারি রঙের থেকে নিয়েছি, কোভিড সময়। তারপরে চ্যাটার্জি তো না কোভিড সময় এখন কবির সুমন, বাট অ্যাকচুয়ালি চ্যাটার্জি। তো তারপরে আমরা অনেকগুলোই ও আলোর পথযাত্রীয় গানটাও ইউজ করেছি। প্লাস দেখেন আমাদের অনেক ক্লিপিং ইউজ হয়েছে ইরাল সেনের পুরোনো ছবি, সেগুলো কিছুটা আমার বন্ধু বান্ধবদের কাছে রাইটস ছিল, তারা আমাকে দিয়েছে, আই এম থ্যাঙ্কফুল টু দ্যাম। আবার কিছু যায় আমাকে কিনতে হয়েছে, বিসি কাছ থেকে আমাকে কিনতে হয়েছে। সো ইটস ওয়াট ইজ এ লং জার্নি, অ্যান্ড অনেক কষ্ট করেই ছবিটা করেছি আমরা, এবং উই ডিডন্ট কম্প্রোমাইজড অ্যাট দ্য এন্ড। ইভেন ইন দ্য রিলিজ যদি আপনি দেখে থাকেন, উই হ্যাড আ ভেরি বিগ পাবলিসিটি অ্যান্ড ডিড দ্য রিলিজ। Unfortunately, maybe timing was wrong. People were not in a mood to go to the cinema hall, but it was too late to postpone it. It was already on the floor, so we had to go with the release. But overall, যারা দেখেছে, যেটুকু লোক ছবি দেখেছে বা যেটুকু ফিডব্যাক আছে বা যেটুকু রিভিউজ আছে, দিস আর ভেরি গুড। সো এনিওয়ে, বক্স অফিস হয়তো মোটামুটি করেছে, বাট লোকেদের ভালো লেগেছে, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট টু আস। আচ্ছা, এই দুর্গা পুজো নিয়ে কথাটা উঠলো বলে একটা কথা মনে পড়লো, যে আমি অনেকদিন আগে মা ফ্লাইওভার দিয়ে চলছি, একটা হোর্ডিং দেখেছিলাম, একটা বড় বিল্ডার, তার নাম বলেন, যে সাকসেস মিনস moving away from being next door neighbor to becoming next floor neighbor. খুব অড লেগেছিল আমার, যে বলছে যে বাড়ি থেকে সরে গিয়ে ফ্ল্যাটে থাকার কথা। তো আমরা কথায় কথায় তো বেরোলো আপনার অনেক প্রপার্টি আছে, তো আপনার কোনটা চয়েস? আমি একটা ছোট্ট আপনাকে বলি, আপনি যে কথা তুললেন সেজন্য বলছি। আমি 2007 থেকে আই ওয়াজ স্টেইং ইন সানফ্লাওয়ার গার্ডেন ফ্ল্যাট, আচ্ছা যেটা হাউজিং বললেন বা ওই এখন যেটা হয়েছে আর কি। তো সবই আছে ওখানে, ওয়াকিং ট্র্যাক আছে,
ব্যাডমিন্টন কোর্ট আছে, সুইমিং পুল আছে, জিম আছে, মানে যা হয় এখন মানে সবই আছে। তো ইট ওয়াজ ডিউরিং দ্য কোভিড। তার আগে কী হতো, আমি সকালে 9টা 9:30 বাড়ি থেকে বেরোতাম, আর আসলে ফিরতাম, ঘুমিয়ে পড়তাম, আবার চলে যেতাম। সো কোভিড আই ওয়াজ ফোর্স টু স্টে অ্যাট হোম ফর অ্যাটলিস্ট 2-3 মান্থ, তো সেরামই বেরোতে পারিনি। রিয়েলাইজেশন কেম আমার মধ্যে যে আমি বললাম হোয়াট আই এম ডুইং। আমি তো বাড়িতে থাকা অভ্যেস, নিজের বাড়িতে গলিতে ফুটবল খেলা অভ্যেস, ছাদে ঘড়ি ওড়ানো অভ্যেস। আই ওয়াজ সামহাউ মিসিং দ্যাট। পাড়ার মোড়ে ক্যারাম বোর্ড খেলা অভ্যেস, পাড়ার পুজোতে ইনভলভ হওয়া অভ্যেস। তো আই ওয়াজ মিসিং দ্যাট থিং অ্যান্ড আই নিড দ্যাট আই এম নট ডুইং মানে বাট আই এম ওয়ান। কেন একটা সময় ছিল যখন আমি লেদার ব্যবসা করতাম and used to earn a lot. But one fine morning I thought that I'm not getting any job satisfaction. So that is the reason I রাতারাতি 2006 আমি বিয়ে তখন 3 বছর বয়স, আমি আবার বললাম যে আমি সেম ইন্ডাস্ট্রি আর সেবা মানে সব একটা কথা বলে যাই করে দেখো রোবাচান ফুটপাতে না আসে। I consulted my wife, ঠিক আছে, if you feel change your প্যাশন, এটা বিকল্পটা পরে একদিন আপনাকে বলবে কী করে সিনেমা হিটলাম। তো তখন আমি রিয়েলাইজ করলাম। সো আমার তখন হাজরাতে একটা প্রপার্টি আমার বন্ধু ডেভেলপ করে ছোট্ট বা এক স্ট্যান্ড অ্যালোন বাড়ি, যেটার একটা ফ্লোর নেওয়া ছিল আর নিচের ফ্লোরটা নিয়েছে। আমি জুন থেকে আমি আই স্টার্টেড ডুইং দ্য ইন্টেরিয়ার ওয়ার্ক অ্যান্ড ঠিক পুজোর পরে শিফট আই মিসিং, মানে ওই বারান্দা থেকে ডাবালাকে ডাকা, বোর্ডের মাথা থেকে মিস্ত্রিকে ডেকে নিয়ে আসা। তো দ্যাটস ওর থিং ওয়াজ মিসিং। ওখানে আমার সবই ছিল, আমার পাইপ গ্যাস ছিল। তো বাট সামহাও আমি যখন ওই 2-3 মাস ছিলাম, তো কাম টু ইয়র যেটা দ্যাট হি হ্যাভ সেট, দ্যাট প্রমোটার হ্যাভ সেট অন দ্য লাইন অফ আ বিজনেস অ্যান্ড হোয়াট আই হ্যাভ সেট ইন লাইন অফ ইমোশন। সি লাইফ ইজ ইয়ার ওয়ান অ্যান্ড ইউ শুড লিভ দ্য ওয়ে ইউ ওয়ান্ট। অ্যান্ড সামহাউ যেটা নিয়ে বড় হয়েছি, যেসব দেখি যে কালচারে, মেবি আমার মেয়ে হয়তো না বলতে পারে, বিকজ আমি তাকে অন্যভাবে মানুষ করেছি। কিন্তু আই শুড অলওয়েজ ফলো দ্যাট। আমি ছোটোবেলায় যেভাবে এসেছি বাকি লাইফ আই শুড বি হ্যাপি এন অফ দ্য ডে। আমি হ্যাপি, আমার কমফর্ট অনেক কম ওখানে, অনেক বেশি ট্রাবল। লিফট খারাপ হয়ে গেলে আমাকে নিচে হেঁটে যেতে হয়, আমার মেনটেন্যান্সের ডাকতে হয় ফোন করে। আর এখানে লোকই থাকবে, প্লাম্বার থেকে আরম্ভ সবই ছিল, কোনো ফোন করলেই চলে আসতো। সিকিউরিটি থেকে আরম্ভ করে আমাদের পুরোনো হচ্ছে দারওয়ান কালচার, and I'm happy with that. লাস্ট কোয়েশ্চেন, একবার লাস্ট বললাম, কেউ কথার প্রশ্ন আসে তো জানার ইচ্ছা করে। নর্থে থেকেছেন, সেন্ট্রালে থেকেছেন, এখন সাউথে থাকে, পাড়া কালচার দিক দিয়ে কোনটা চয়েস? পাড়া কালচারটা কিন্তু সেম। আপনি যদি বলেন নর্থ বা বলুন তো একটু আলাদা। সি ইফ ইউ টেল মি, আমরা জন্মেছি 3-4টে জিনিস নিয়ে, বাবা মা ছাড়া। একটা যে অবভিয়াসলি মোহনবাগান ক্লাব, আনন্দবাজার পত্রিকা, জাতীয় কংগ্রেস, ভীমনগর সন্দেশ, এগুলো বাই বার্থ আমরা ভাবি যে আমাদের এসে গেছে। তো পাড়া কালচার আমার ছোটোবেলায় নর্থে, মোটামুটি নর্থ সেন্ট্রালে মানুষ হয়েছে। কেশবচন্দ্র সেনস্ট্রি, আমরা কালী পুজোটাকে বেশি বড়ো করে দেখতাম, মানে ফাটাকৃষ্ণর পুজো হতো ওখানে, এদিকে সৌমেন মিত্র পুজো হতো, আর কম্পিটিশান হতো দুটো পুজোর মধ্যে। মানে ওই থেকে বড় হয়েছি। তো দ্যাট ওয়াজ ডিফারেন্ট, একটু ডিফারেন্স আছে নর্থে। আবার সাউথে যখন এলাম তখন আই ওয়াজ ম্যাচিওর অনেকটা। তখন চিন্তা ভাবনা, কলেজ পাস করে গেছি, অনেক 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 বেশি লোকের সাথে মিশেছি। তো সাউথটা আমার মনে হয় অনেক বেশি ওয়েস্টার্ন ভাষায় মনে হয় একটু। সাউথের কালচারটা ইজ মাচ মোর নট মিক্সড কালচার, বাঙাল ঘটি মিক্সড কালচার। নর্থটা অনেকটা বেশি ঘটি কালচার। মানে আমি যে জায়গাতে থেকেছি, ইজ মোর লেস ঘটি জায়গা। মানে ওদের খাওয়া দাওয়া, কালচার, এই কালচারটা ছিল ডিফারেন্ট। আমরা ঘটির একটু মিষ্টি খেতে ভালোবাসি, সকালে দুপুরে রাত্রে খাবার পরে একটা মিষ্টি হলে বেটার হয়। তো আবার এখানে একটু অন্যরকম আছে। তো দিস আর দ্য ডিফারেন্ট, বাট ওভারঅল ভেরি স্যাড টু সে যে মানে দ্যাট কালচার ইজ গোয়িং আপ স্লোলি। That para culture is going out. See, I always say that Calcutta is my girlfriend. আমি ওই জন্য বিভিন্ন জায়গায় থেকেছি। আমি এখন অবধি 6-7টা জায়গা আমি
ডোয়ারডেনেও কিছুদিন থেকেছি, আমার মেয়ে যখন জন্ম হয়, সল্ট লেকে থেকেছি কিছুদিন, ফার্ম এমনিতে থেকেছি, বিভিন্ন জায়গায় থেকেছি, নাও এখন হাজিরাতে আছি। সামহাউ দ্যাট কালচার ইজ গোয়িং পাবে। ইট ইজ ভেরি স্যাড, মানে আমরা যারা ওইভাবে মানুষ হয়েছি, মানে 80s 90s যারা আমরা, মানে 70s ফির 80s স্কুল 90s কলেজ যারা, তাদের পক্ষে ইটস ভেরি ডিফিকাল্ট অ্যান্ড ইমোশনালি অ্যাটাচড। আমরা তো ঠিক ওই পড়াশোনা করে বাইরে বেরিয়ে যাইনি, কলকাতায় রয়ে গেছি। তো নাও ওই থিংস আর চেঞ্জিং, সিস্টেমটাই চলে গেছে। এইটাতে আমি আমার থেকে একমত কেউ হতে পারে না, কারণ আমি 13 বছর বিদেশে থেকে আমি একটা মানে ফিশ উইথাউট ওয়াটারের মতন ছিলাম যে কবে ফিরবো। তো ফিরতে পেরে এই কলকাতাটাকে চিনতে পারছি না, যে কলকাতা পাড়ার নিচেও কি করবে, সেই তো ফোন নিয়েই বসে থাকবে, আমাদের মতন কলকাতা মেয়েদের অল্প করবে না। আর মনে টাকাম্বো গিয়ে হার বেশি টাকা দেবে, হ্যাঁ গেলাম লুকিয়ে সিনেমা দেখছি, পাড়ার কেউ দেখে নিল, বাবা তো বলে দিল এই সময় বেরিয়েছি। 4 জন তাস খেলছে, 40 জন সেটা নিয়ে গবেষণা আর ওই মানে মানে শুধু বাবা মা না, যে ছোটোবেলার কথা, মানে 100টা চোখ দেখছে আমার। হ্যাঁ মানে সিনেমাও ছিল, বাংলা সিনেমাটা ঢুকলাম, দেখতাম যাওয়ার সময় ঢুকে ভয় পেতাম, গিয়ে বড় তো বলে দেয়, তখন তো লুকিয়ে একটা জিনিস ছিল সিনেমা দেখা। পাড়ার কাকু খান ধরে বাড়ি পৌঁছে দিয়ে চলে গেল, তাকে রোড ওল্ড বলতো না। সিনেমা হলের ব্ল্যাক কারের সাথে পরিচয় থাকা মানে আমি বিরাট বিরাট, মানে আমি বন্ধুদের বলতাম ওর কোনো অসুবিধা নেই, আমার জানাশোনা আছে, টিকিট করিয়েছে। তো দ্যাট ডেজ আর গন, দ্যাট ডেজ ইউনো উই হ্যাভ। আমরা ওই কলকাতার যে বলি সিটি অফ জয়, সিটি অফ ইমোশন, দ্যাট আই মিস, আমি মিস করি খুব। দেখুন আমি তো আই হ্যাভ what you started with. I born in a Muslim family. I studied whole life in the Christian missionary, married a Hindu Brahmin. So, but আমার তো তখন মনে হয়নি, I always say that মানে আমাকে লোকে যদি বলে ইউর মুসলিম, তখন আমার মানে ওটাকে ইয়ে করে, বিকজ আই হ্যাভ গন টু দ্য চার্চ মোর দ্যান আই হ্যাভ গন টু দ্য মস্ক। ছোটোবেলা থেকেই আমার বাড়িতে আমি সবসময় আমার 4টে একটা কোরআন থাকলে 4টে বাইবেল থেকেছে বাড়িতে, শুনে যেতাম, তো রেখে পড়তাম। So I know the hymn and the assembly prayer more than my own Quran kolba. So সেটাই বলছি, তো different, the city was different, and I miss each community. I miss the Anglo-Indian community, I miss the Parsi community, I miss the Chinese community. এটা আমার ছোটোবেলা থেকে মানুষ, আমি সেন্ট জেমসে পড়তাম, তো সেন্ট জেমস ওয়াজ ভেরি কসমোপলিটান, অ্যাংলো-ইন্ডিয়ান ওয়াজ ভেরি স্ট্রং দেয়ার। আই মিস দেম, ওটা সব আর নেই। ছোটোবেলাটায় আগে ক্রিসমাস মানে 1 মাস জীবন সেটা পড়ে থাকতাম না পুরা, সেই কালচারই নেই, সেই লোকজনই নেই। ওই দুটো কমিউনিটি খুব মিস করি, পার্সি, চাইনিজ এবং ইয়ে। I grew up with them, so ফিরবে আবার অন্যরূপে ফিরবে, সময় তো বদলাতে থাকে, আমরা চলে যাবো আর ফিরে। আমাদেরও চেষ্টা করতে থাকতে হবে। Why I say that I am a happy person, because I believe the more memory you have in your life, the more beautiful your life. So I have a lot of memories from childhood till now, so and I have made a lot of friends. I have more friends than my relatives. So I'm happy. So I've seen everything. I've gone through everything. I've enjoyed every bit of it. But I told you that even the process of making filmmaking is enjoyable. Awesome, that will come. Everyone earns in the world. So that is not the criteria of me that only for money I will do a thing. Should also fulfill me. ওটাই তো আমাদেরও চেষ্টা করতে হবে। ইনফ্যাক্ট আমার তো মনে হয় আমাদের জেনারেশনটাই উই হ্যাভ ফেলড আওয়ার নেক্সট জেনারেশন, কারণ বড্ড বেশি সিকিউরিটি দিয়ে দিয়েছি নেক্সট জেনারেশনকে, এবং চাই, কারণ আমাদের বাবা মারা কিন্তু আমাদেরকে, আপনার বাবার কথা যেমন বললেন যে আপনি যখন ফিল্ম মেকিংয়ে ঢুকতে চেয়েছেন বলেছেন ঠিক আছে, এটা তো বলবি যে যাতে, হ্যাঁ আমার মায়ের তখন 3 বছর পর, 2.5 বছর বয়স, মানে তার বেশি হলেও যাতে বাড়িতে খাবারটা পাতে পড়ে, সেটা তো সবারই চিন্তা, কিন্তু যেটা ভাবছো ভালো ভাবছো সেটা নিয়েই করো। আমাদের এখন ফলো ইউর প্যাশন বললেও আমরা মনে হয় খুব বেশি ইন্টারফেয়ার করে তাকে ফলো করতে দিই না, তাকে ওইটাতে সাকসেসফুল বানানোর জন্য উঠে পড়ে। কারণ আমাকে লোককে বলেছিল, আমি যখন ফিল্মে ইনভেস্ট করতে শুরু করি,
কত বলেছিল যে আপনি তো প্রথম দিকে লস করেছি, অনেক কিছু করেছি। তো আমি একটাই কথা তাদেরকে বলেছিলাম, ইফ আই লিভ নাও ইট ইজ আ লস, ইফ আই ডোন্ট লিভ ইট ইজ মাই ইনভেস্টমেন্ট। অ্যান্ড আজকে যদি আমি পার্টসটা এখানে ফেলে বাড়ি চলে যাই, আই শুড সার্চ হিয়ার, নট অ্যাট মাই হাউস। So if I'm losing money here, I have to find out from here only. ঠিক এই ফিলোসফিটাই আমরা তুমি বাংলাটা করতেছি, যে হয়তো বা আমাদের নেক্সট জেনারেশন আপনাদের মতন সাকসেসফুল লোকজনকে দেখে আবার মানে এইটা মানতে রাজি হবে যে বাংলাতে থেকেও কিছু করা যায় ভালো। Nothing. See, always there is two level approach. Right? One, আমি একটা চ্যানেল করবো তুরি বাংলা, করবো এটা ঠিক হয়ে গেল, দেন ইউ থিঙ্ক হাউ উইল ডু ইট, দিস ইজ ওয়ান ওয়ে। আরেকটা ইউ স্টার্ট থিঙ্কিং এটা কী করে করা যায়, একটা দিস টু অ্যাপ্রোচ ইজ ডিফারেন্ট। সো আই অলওয়েজ ফলো করতে হবে, দেন আই ফাইন্ড ওয়ে হাউ টু ডু ইট। ইফ ইউ স্টার্ট প্রথমে যে ওয়ে ভাবে, কখন ওটা আপনি কনক্লুশন আনতে পারবেন না, সবসময় নেগেটিভগুলি আসবে। সিনেমা অত লস হবে, তো চলে না, তো কেউ দেখেন, ওদের বিক্রি হয় না। আমাদেরকেও বলছে অনেকে এত পডকাস্ট চালালে আমি সেটাই বলছি। কেন দেখবে লোকে, কি কারণে দেখবে, যাদের দেখার তারা দেখবে। খুব ভালো লাগলো কথা বলে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনেক সময় নিলাম না না, আপনার। সো আই অলসো এনজয়। আজকে ন্যাশনাল লঞ্চ, তার মধ্যেও যে সময় দিলেন, তো একটাই লাস্ট রিকোয়েস্ট, ওটা আমাদের মাস্টার ক্যামেরা, ওইদিকে তাকিয়ে একবার লোকজনকে একটু বলে দিন তুমি বাংলায় সাবস্ক্রাইব করার জন্য। ওকে, হ্যাঁ, আর কি এইটুকু। রিকোয়েস্ট অল তুই বাংলায় সাবস্ক্রাইব করার জন্য। সেন্ট জিভিয়ার্স, বহরমপুরের কলেজ, যতজন হাসানদাকে চেনো কথাটা শুনো, আর কি জন্য এইটুকুই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।